ওকে, সবাই খেয়াল করে এদিকে। আমরা নতুন করে এখন একটা প্রজেক্ট ক্রিয়েট করব, দেন হচ্ছে এটাকে এটার মধ্যে কাজ করব। সো আমি এখানে আসবো, আসার পর আমি ডিরেক্ট ভাইটে চলে যাই। ভাইটে চলে যাওয়ার পর গেট স্টার্টেড, দেন হচ্ছে একটু নিচে আসবো, এই যে কমান্ড এখানে দেওয়া আছে। তারপর রাইট ক্লিক করব, এখানে পাওয়ার শেলে গেলাম, দিলাম এটাকে প্রজেক্ট নাম। আমাদের প্রজেক্টের নাম কি ছিল? এটা ফ্রেশ না? আচ্ছা, কি সিলেক্ট করবো এখান থেকে? রিয়েক্ট সিলেক্ট করলাম। তারপর এখান থেকে জাভাস্ক্রিপ্ট। ডান, প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন এই যে প্রজেক্ট আছে এটাকে রাইট ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর এইখানের মধ্যে আমি টার্মিনালটাকে ওপেন করি, দেন হচ্ছে কি করতে হবে? npm-i, npmটাকে ইনস্টল করে নিতে হবে। এটা ইনস্টল হচ্ছে। নোড মডিউলস চলে আসছে। ডান। এখান থেকে আমরা সোর্সে যাব। সোর্স থেকে আমাদের app.csx এটা লাগবে না। তারপর হচ্ছে index.css এর এই জিনিসগুলো লাগবে না। app.jsx এর মধ্যে আমি যে কাজটা করব, এখান থেকে এটা বাদ দিয়ে দিব। তারপর হচ্ছে এইখান থেকে এটা বাদ দিলাম, h1 হ্যালো, আর এইগুলো বাদ। জাস্ট এতটুকুকে রাখলাম। রাখার পর আর তো কিছু নাই, এইগুলা দরকার নাই, এগুলো বাদ দিয়ে দিই। অ্যাসেটটাও আমাদের আপাতত দরকার নাই, এটাকেও বাদ দিয়ে দিই। ওকে, ডান। এটাকে ওপেন করি, npm run dev, কি হলো? run dev ওয়েল, দেন হচ্ছে লোকাল হোস্ট, এটা ওপেন করলাম। ওকে, সো প্রজেক্ট এখানে স্টার্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এই যে প্রজেক্টটা আমি ওপেন করলাম, এটার ভিতরে আমি হচ্ছে আমাদের ফ্রেশ প্রজেক্টটাকে কনভার্ট করে ফেলবো। সো এটাকেও আমি হচ্ছে VS কোডে ওপেন করব। ডান, এখানে VS কোডে ওপেন করলাম। ওপেন করার পর আমার index.html এর মধ্যে যা যা আছে সব কিছুকে এখানে নিয়ে আসব। যা যা ছিল এখান থেকে আমি হচ্ছে এই কমেন্টগুলো বাদ দিয়ে দেবো, কারণ এই কমেন্ট JSX এর মধ্যে কমেন্ট এইভাবে হয় না, অন্যভাবে হয়। সো এগুলো থেকে এরর আসবে, তাই আমি এগুলোকে বাদ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই সব কিছুকে এখান থেকে কপি করার পর অ্যাপের মধ্যে এসে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর হিউজ পরিমাণ এরর চলে আসছে। আমি যদি ব্রাউজারে যাই, যাওয়ার পর এখানে দেখতেছেন যে অনেকগুলা এরর আসছে। ফার্স্ট অফ অল যে এররটা আসতেছে সেটা হচ্ছে ইমেজ ট্যাগ থেকে। আমরা কি দেখছি ইমেজে সিঙ্গেল ট্যাগ রাখা যায় না? গত ক্লাসে বলছিলাম। আচ্ছা, বলি নাই। ওকে, দেখেন এইখানে আমাদের যে যতগুলো সিঙ্গেল ট্যাগ আছে, এই সিঙ্গেল ট্যাগ JSX এর মধ্যে রাখা যাবে না। তাইলে কি করব? এখন ইমেজটা থেকে সিঙ্গেল ট্যাগ, এখানে কি করব? যতগুলো সিঙ্গেল ট্যাগ থাকবে, যখন মনে হয় এটা আমাদের সিঙ্গেল ট্যাগ, এটা লাস্টে এসে এখানে স্ল্যাশ দিয়ে দিব। মানে এইখানে এটা শুরু, এখানেই শেষ, স্ল্যাশ হয়ে যাবে এখানে। বুঝতে পারছি? আচ্ছা, ভালো করে খেয়াল করেন। আর দেখি আর কোথায় ইমেজ আছে। এইখানে ইমেজ আছে, এটার মধ্যেও এসে আমি হচ্ছে লাস্টের দিকে এসে বলে দিব স্ল্যাশ। দেন হচ্ছে আর কোথায় আছে, এখানে অনেকগুলো ইমেজ আছে, এগুলোর মধ্যে আমি স্ল্যাশ বসাই দিব। এইখানে ইমেজ আছে, এটাতেও হবে স্ল্যাশ, দেন এইখানেও হবে স্ল্যাশ। এখানে আছে ইমেজ ট্যাগে এইখানে দিয়ে দিলাম স্ল্যাশ। তারপর এইখানে স্ল্যাশ, এখানে, হ্যাঁ হয়ে গেছে, সব জায়গাতে স্ল্যাশ দিয়ে দিয়েছি। এখন যদি আসি, আসার পর এটা রিলোড দেই, আমার এটা একটু, আমার টার্মিনাল কই গেল? আমি কি এইখানে এতক্ষণ স্ল্যাশ দিছি? শিট, এটা কোনো কথা? হ্যাঁ, ভালো আইডিয়া। যা যা ছিল এখান থেকে কপি করি। কপি করার পর এখান থেকে যা যা আছে সবগুলোকে আমি হচ্ছে এইখানে আমি পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন আসি, আসার পর একটা রিলোড দিই। এখন দেখেন এখানের মধ্যে আরও কিছু চলে আসছে।
কি করছে এটাকে? আছে ভাইচা নাকি এটা নরে, এটার মধ্যে একটা কিছু দিতে হবে। এখানে আমরা ছিলাম, সো এখানে আনএক্সপেক্টেড কমা বলতেছে, কোথায় আনএক্সপেক্টেড কমা পাইছে সে? আনএক্সপেক্টেড কমাটাকে খুঁজে বের করতে হবে। এগুলা কাটি, আনএক্সপেক্টেড কমা, আবারও তো আমি এটাতেই কাজ করতেছি। এই যে কমেন্ট আছে না, এই কমেন্ট এখানে এভাবে হয় না। এখন দেখি না, কমা তো আর কাটি নাই। প্যারাগ্রাফে থাকুক। হ্যাঁ আসেন। যত কমা আছে সব আমি রিপ্লেস করে দিই সব জায়গা থেকে। ওকে, এক্সপেক্ট এটা গট আইডি, এক্সপেক্ট এটা গট আইডি কত নাম্বার লাইন সেটাই তো আমরা দেখতে পারি। f.j6 এর 38 37 38 এইখানের মধ্যে সে আনএক্সপেক্টেড কেন? আচ্ছা, এটা আমরা খুঁজে বের করতেছি। সো সিঙ্গেল যেগুলো আছে সেগুলাকে এভাবে লাস্টে কি দিতে হবে? স্লেশ দিতে হবে, একটা জিনিস। তারপর আসেন হচ্ছে ক্লাসের মধ্যে, ক্লাস কি দিতে হবে? ক্লাস নেম দিতে হবে, এটা বলছিলাম না? ওকে, এখান থেকে আমি যত ক্লাস আছে সব ধরলাম, এখান থেকে বানাই দিলাম হচ্ছে ক্লাস নেম। ডান, ক্লাস নেম বানাই দিলাম। আনএক্সপেক্টেড কন্ট্রোল শিফট এল, কন্ট্রোল শিফট এল, হ্যাঁ সব হয়ে গেছে। আবার আপনি এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল এফ দেন, এটা সার্চ বক্সে যাবে, এখানেও সবগুলো সিলেক্ট থাকবে। আপনি রিপ্লেস করতে চাইলে এখানে রিপ্লেস দিয়ে এটাতে ক্লিক করলে একটা একটা করে রিপ্লেস হবে, এখানে ক্লিক করলে সব একসাথে রিপ্লেস হয়ে যাবে। এভাবেও করতে পারবেন। আচ্ছা, যেখানে যেখানে আইডি আছে আমি এখানে বলে দিই ক্লাস নেম। গট ক্লাস নেম। আমরা তো JSX ফ্র্যাগমেন্ট ইউজ করি নাই, এই যে JSX ফ্র্যাগমেন্ট ইউজ করছি, এগুলো তো ইন্ডিভিজুয়াল, তো মাল্টিপল জিনিস তো সে এক্সপোর্ট করবে না, এই জন্য আসতেছে এই এরর। এখান থেকে আমরা হচ্ছে JSX ফ্র্যাগমেন্টটা দিয়ে দিব, দেন হচ্ছে এটাকে আপলোড করবো। ডান হয়েছে? ওকে, CSS নাই, ইমেজেসগুলো নাই, এই জন্য জাস্ট HTML-গুলো চলে আসছে এইভাবে। এখন আমাদের এতটুকু হইলো, হওয়ার পর আমরা ফার্স্টেই যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের কোডগুলো এখন এলোমেলো হয়ে আছে, এটাকে ফরম্যাটটা সুন্দর করার জন্য আমরা কি করব? আমরা চলে যাব হচ্ছে এই যে এক্সটেনশনের মধ্যে। এক্সটেনশনের মধ্যে আসার পর এখান থেকে এই যে ES7 আছে না, এটাকে ইনস্টল করবেন। এখানে সার্চ করবেন ES7 লিখে সার্চ করার পর তারপর হচ্ছে এখানে অনেকগুলো পাবেন, যেটাতে বেশি ডাউনলোড দেখবেন, যেমন এটা আছে 1.8, এটা ইনস্টল হয়ে আছে। সো এটাও কাজ করবে, এটাও কাজ করবে, কোনো সমস্যা নাই। মানে ES7 দিয়ে এই যে রিয়েক্ট, রিডাক্স, রিয়েক্ট নেটিভ, স্নিপেটস এরকম যেটা থাকবে সেটাকে এর মধ্যে একটাকে ইনস্টল করে নেবেন। বুঝতে পারছি? এই যে এটা ইনস্টল আছে, সো ইনস্টল থাকলেই হবে। এটা ইনস্টল করে নেওয়ার পর এইখান থেকে এটা গেল। এটার কাজ কি সেটাতে আমি একটু পরে আসতেছি। এটার কাজ কি? এটার কাজ ফরম্যাট সুন্দর করা না, এটার আরেকটা কাজ। তারপরে এখান থেকে আসবেন, আসার পর প্রিটিআর, PRE, এই যে প্রিটিআরটাকে ইনস্টল করে নেবেন এখান থেকে। ডান, প্রিটিআর ইনস্টল হয়ে গেছে। হয়ে যাওয়ার পর যাবেন হচ্ছে সেটিংস থেকে এখানে আসবেন সেটিংসে, এখান থেকে ক্লিক করবেন ওয়ার্ক স্পেসের মধ্যে।
ওয়ার্ক স্পেসের মধ্যে ইয়ে করে এখান থেকে আমি যদি ডিফল্ট সার্চ করি তাইলে এখানে চলে আসবে ডিফল্ট ফরম্যাটার। কোথায় আসছি? ওয়ার্ক স্পেসের মধ্যে ডিফল্ট ফরম্যাটার সার্চ করছি, আসছে। এখান থেকে আমি প্রিটিয়ারটাকে সিলেক্ট করব। প্রিটিয়ারটাকে সিলেক্ট করার পর এটাকে আমি হচ্ছে বাদ দিয়ে দিই। যখন আপনি এখান থেকে প্রিটিয়ার সিলেক্ট করবেন তখন এখানের মধ্যে এই যে .vs code নামক একটা ফোল্ডার ক্রিয়েট হবে, এটার ভিতরে settings.json আসবে। এইখানে কমা দিয়ে লিখবেন হচ্ছে editor ডট ফরম্যাট অন সেভ, আর এটাকে বলে দিবেন হচ্ছে ট্রু। যখন প্রিটিয়ার অন করে এডিটর ফরম্যাট অন সেভ দিবেন তখন সে কি করবে, এখান থেকে আপনি যখন কন্ট্রোল এস দিয়ে সেভ দিবেন সে পুরো স্ট্রাকচারটাকে একদম সুন্দরভাবে সাজিয়ে দিবে। বুঝতে পারছি? আচ্ছা, এটা গেল আমাদের HTML-টা স্ট্রাকচার সুন্দর করে সাজালাম, আমরা বুঝলাম। এখন যাব হচ্ছে CSS এর মধ্যে style.css। এখান থেকে যা যা আছে সব কিছুকে কপি করার পর এখান থেকে app.css এর মধ্যে এসে জাস্ট পেস্ট করে দিব। দেন হচ্ছে আসি এখানে, হয়েছে? আচ্ছা, এখন লাগবে হচ্ছে ইমেজগুলা। তাইলে আসবো এখানে, এখানে আসার পর ইমেজেস যা যা আছে সবগুলা ইমেজকে আমি এখান থেকে কপি করব। কপি করার পর আমাদের যে পাবলিক ফোল্ডার আছে সেটার মধ্যে এখানে পেস্ট করে দিব। সবই আসছে। এখন দেখেন এখানে যদি আমি আসি, আসার পর রিলোড দিই, দেখেন কোনো ছবি কাজ করে না, কারণ আমাদের পাথ ঠিক নাই। পাথটাকে ঠিক করে রাখতে হবে না। এখন দেখব কোথায় কোথায় ইমেজ আছে। আবার সবগুলাকে এই ইমেজেস ফোল্ডার থেকে নিয়েছেন না? আমি এক কাজ করি, যত ইমেজেস ফোল্ডার আছে, মানে যত ইমেজেস নামে যত পাত আছে, এখান থেকে জাস্ট ইমেজেসটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর শুধুমাত্র কি রাখছি, /logo.png। এখান থেকে আপনি যখন পাবলিক ফোল্ডারের ভিতরে যখন কোনো ফাইল রাখবেন, সেটা ইমেজ হোক আর যেটাই হোক, পাবলিক ফোল্ডারের ভিতরে যখন আপনি কোনো ফাইল রাখবেন সেটাকে আপনি ডিরেক্ট স্ল্যাশ দিয়ে অ্যাক্সেস নিতে পারবেন। মানে আপনাকে ডট স্ল্যাশ দিয়ে এটাতে বের হইতে হবে না, পাবলিকে ঢুকতে হবে না, তারপর ফাইলটাকে ডিক্লেয়ার করতে হবে না। আপনি জাস্ট স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিয়ে যেটা লিখবেন সে গিয়ে এই ফাইলটাকে সে পাবলিক ফোল্ডারের ভিতরে গিয়ে খুঁজবে। ক্লিয়ার? আচ্ছা, আমি একসাথে সব জায়গাতে চেঞ্জ করে ফেলছি। এই যে দেখেন কোনো জায়গায় এখন আর ইমেজ নাই। আমি এখান থেকে একটা রিলোড দিই, তাও আসলো না, কারণ কি, লোগো আসছে না। আচ্ছা, বাকিগুলা তো আসছে। হ্যাঁ, এটা তো ব্যানার ছিল। এই যে বাকি সব ছবি আসছে, ব্যানারটা আসে না। ব্যানারটা কোথায় পাবো আমরা? ব্যানার পাবো হচ্ছে CSS এর মধ্যে। তো আমি যাই এখান থেকে, CSS কোথায় আছে? আচ্ছা, এই যে এটা তো ব্যানার। ব্যানারের মধ্যে ছবি কোথায় বসাইছেন? Where is the image? ব্যানার পার্টে ইমেজ কোথায়? এটা এই ছবি কি আসে নাই? ব্যানার না, এটা ইয়েতে নাই। ও, আমি যে ইমেজ একসাথে যে ইমেজ সহ কাটছি, তাই ইমেজ সহ কেটে গেছে। যত জায়গায় ইমেজ ছিল সব ইয়ে হয়ে গেছে। ওকে, আসছে সব কিছু কিন্তু ঠিকঠাক মতো চলে আসছে। আমরা কি করলাম, আমাদের যেই HTML ছিল সেটাকে আমরা হচ্ছে বসাই দিয়েছি এখানে রিঅ্যাক্টের ভিতরে উইথ JSX ফ্র্যাগমেন্ট। এই ফ্র্যাগমেন্টের ভিতরে বসাই দিয়ে সব কিছু আমি হচ্ছে এখানে বসাই দিলাম। ওকে, সব কিছু এখানে বসাই দিলাম। তারপর এটা যে CSS ছিল সেটা বসাই দিয়েছি কিসের মধ্যে? এই যে index.css এর ভিতরে এসে আমি সব কিছু বসাই দিলাম। index.css-টা কোথায় ইম্পোর্ট হয়েছে? main.jsx এর মধ্যে এইখানে। এখান থেকে সব CSS আসতেছে যেটা app.css এর মধ্যে কাজ করতেছে। আর app.css এর মধ্যে আছে কি? JSX গুলা। ক্লিয়ার? সো আমাদের প্রজেক্ট হয়েছে রিঅ্যাক্টে কনভার্ট। ওকে, তার মানে আমরা কি রিঅ্যাক্ট শিখে ফেলছি না? কি তাহলে কি বাকি আছে? রিঅ্যাক্টের মধ্যে তো প্রজেক্ট নিয়ে আসছেন। হ্যাঁ, আর কি ভালো, এই যে কাজ করছে সব চলে আসছে রিঅ্যাক্টের মধ্যে HTML। হ্যাঁ, কি করবেন? আচ্ছা, ওকে, আমরা যতটুকু করলাম এটা রিঅ্যাক্টের 0.1% করছি আর কি, আরও অনেক কিছু বাকি। ওকে, সো এখন দেখেন আমরা যেটা দেখছিলাম, হোয়াট ইজ রিঅ্যাক্ট। রিঅ্যাক্টের মধ্যে কি বলতেছিল? রিঅ্যাক্ট হচ্ছে একটা কম্পোনেন্ট বেসড, এই যে এটা কি বেসড অন
কম্পোনেন্টস। এখন এই কম্পোনেন্ট জিনিসটা কি, আমাদের রিয়েক্টে সব কিছুকে কম্পোনেন্ট আকারে রাখতে হবে। যেমন এই যে এটা f.jsx যেটা, এটা এখানে এই ফাংশনটা হচ্ছে একটা ফাংশনাল কম্পোনেন্ট, বুঝতে পারছি? এটা কি একটা ফাংশনাল কম্পোনেন্ট। এখান থেকে আমরা এক্সপোর্ট ডিফল্ট করে দিচ্ছি যাতে যে কোনো জায়গায় এটাকে ইউজ করতে পারি। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সব সময় সোর্স ফোল্ডারের ভিতরে আসবো, আসার পর রাইট ক্লিক করে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব, নাম দিব হচ্ছে কম্পোনেন্টস। ঠিক আছে, কি নাম দিলাম? কম্পোনেন্টস। এই কম্পোনেন্টসের ভিতরে আমি সবগুলা পার্ট আলাদা আলাদাভাবে ওইখানে কম্পোনেন্টসের ভিতরে সাজাই রাখবো। যেমন ধরেন এই কম্পোনেন্টসের ভিতরে আমি রাইট ক্লিক করব, ফাইল নিব, এখানে দিব হচ্ছে navbar.jsx। আচ্ছা, navbar.jsx দিলাম। এখানে একটা জিনিস খেয়াল করেন, কম্পোনেন্টের ভিতরে navbar যে লিখছি, navbar-এর এনটা কি লিখছি? বড় হাতের না? তো এটা হচ্ছে কনভেনশন, নেমিং কনভেনশন। কম্পোনেন্টের ভিতরে এনটাকে আপনাকে বড় হাতের দিতে হবে। শুধুমাত্র এই JSX এর মধ্যে মানে ভাইটের মধ্যে এটা শুধু কনভেনশনই না, এটা রিকোয়ার্ড, মানে এনটাকে বড় হাতের দিতে হবে। হ্যাঁ, নাইলে হচ্ছে এটাকে মানে এরর দেয় আর কি কিছু কিছু ক্ষেত্রে। না 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 না, কম্পোনেন্ট ফাইলের নাম প্রথম অক্ষরটা বড় হাতের দিতে হবে। এই যে দেখেন নেভারের এনটা কি দিছি? বড় হাতের দিছি। সো কম্পোনেন্টের ভিতরে কম্পোনেন্টের নামের প্রথম অক্ষরটা বড় হাতের দিতে হবে। সো এখানে অনেক সুবিধা আছে, যেমন হচ্ছে সে বুঝতে পারে এটা একটা কম্পোনেন্ট, প্লাস হচ্ছে সেটাকে যখন এক্সপোর্ট করে আপনি যখন কোনো জায়গায় এটাকে ইনপুট করতে যাবেন তখন সে সাজেস্ট করতে পারবে আপনাকে সুন্দর মতো, বুঝতে পারছি? ওকে, সো এক্সপোর্ট ডিফল্ট যেগুলো করব সেই কম্পোনেন্টগুলোকে আমরা অবশ্যই কি করব? বড় হাতের দিব প্রথম অক্ষরটাকে। ওকে, সো নেভারের জন্য আমি একটা কম্পোনেন্ট বানাইলাম। এখন আমাকে কি করতে হবে? একটা ফাংশনাল কম্পোনেন্ট এখানে করতে হবে, যেটার ভিতরে আমরা রিটার্ন করব, দেন হচ্ছে এটার ভিতরে কোড লিখব। কি করতে হবে? ফাংশন লিখতে হবে, তারপর হচ্ছে নেভার, দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ, রিটার্ন করব আমরা এইখানের মধ্যে থাকবে হচ্ছে কোডটা, রাইট? ওকে, তারপর হচ্ছে এটাকে এখান থেকে কি করতে হবে? এক্সপোর্ট ডিফল্ট নেভার, সরি, এই যে এটা আছে না, এটাকে আমি এখান থেকে এক্সপোর্ট করে দিলাম। এইখানে আমরা কোডগুলা করব। ওকে, ফাংশন তো এটা হচ্ছে ফাংশন এক্সপ্রেশন। আপনি যদি চান এখান থেকে ফাংশন ডিক্লারেশন নিয়ে কাজ করতে, সেটাও আপনি পারবেন। কনস্ট নেভার, দেন হচ্ছে এইখানের ভিতরে আপনি এইভাবেও যদি নেন কোনো সমস্যা নাই, মানে একটা ফাংশন হইলেই চলবে, এটা বুঝতে পারছি? আচ্ছা, এখন প্রত্যেকটা যখনই আমরা কোনো একটা কম্পোনেন্ট নিব সেখানে আমাদের এই একটা কম্পোনেন্ট এইভাবে ডিক্লেয়ার করতে হবে নাম টাম দিয়ে। সো এই জিনিসটাকে আমরা খুব শর্টকাটে করতে পারি। আমি একটা এক্সটেনশন ইনস্টল করছি না, যেটা হচ্ছে ES7, এই যে এটা দিয়ে আমরা খুব সুন্দর মতো কাজটা করতে পারবো। কি করব? এখানে আসবেন, আসার পর লিখবেন RAFCE। কি করতে হবে? RAFCE লিখার পর এন্টার করবেন। দেখেন হইছে? দেখেন সে হচ্ছে ফাংশন এক্সপ্রেশন বানাইছে আর কি, কনস দিয়ে নেভার দিছে, দেন হচ্ছে এটার ভিতরে দিয়ে দিছে। তারপরে এখানে একটা নেভার যে এটা কন্টেন্ট হিসেবে ডিভের ভিতরে নেভারটাও লিখে রাখছে, এটাকে সুন্দর মতো এক্সপোর্টও করে দিছে। আর এটা ডিফল্টভাবে রিঅ্যাক্টটাকে ইনপুট করে রাখে, এটা না থাকলেও ওইখানে কোনো সমস্যা নাই, বুঝতে পারছি? যদি রিঅ্যাক্টটা নিয়ে কোনো কাজ করা লাগে সেক্ষেত্রে এটা থাকতে হবে। যদি এটা তো কোথাও এখনো ইউজ হয় নাই, সো এটা হচ্ছে এখান থেকে না থাকলেও কোনো সমস্যা হবে না, না হওয়ার কথা আর কি। দেখি তাও যদি এরও চলে আসে কিনা। সো এটা লাগবে না, এখান থেকে আমরা এতটুকু দিলাম। দেওয়ার পর কি দিছি আবার বলেন তো? এই যে RAFCE। ওকে, আপনি যদি RAFC দেন, না দিয়ে, তাইলে অন্যভাবে করবে সে। এক্সপোর্ট এখান থেকে ডিরেক্ট এক্সপোর্ট করে দিবে, বাট এখানে একটা হচ্ছে কি এক্সপোর্ট এখান থেকে ডিফল্টটা করে নাই আর কি। এই যে এক্সপোর্ট ডিফল্টটা সে করে নাই, শুধুমাত্র কি করছে? এক্সপোর্ট করছে। শুধু এক্সপোর্ট আর এক্সপোর্ট ডিফল্টের মধ্যে দুইটা জিনিসের মধ্যে পার্থক্য আছে। যদি আপনি শুধু এক্সপোর্ট করেন, তার মানে এই পেজ থেকে আপনি আরও কম্পোনেন্ট এক্সপোর্ট করতে চাচ্ছেন, সেটা API কেজ করার জন্য অথবা কোনো একটা ফাংশনালিটিস বানায় রাখছেন স্টোর করে, ওইটা দিয়ে কোনো একটা কাজ হবে ওই রকম, হ্যাঁ, ওইটা হচ্ছে অন্য জিনিস। সো আপনি যখন একটা কম্পোনেন্টের ভিতরে কোনো একটা ফাংশন এক্সপোর্ট করবেন তখন এটাকে অবশ্যই এক্সপোর্ট ডিফল্ট করবেন, আর সেটার জন্য আপনি লিখবেন হচ্ছে RAFCE, এইটা মানে এখান থেকে এক্সপোর্ট ডিফল্ট করছে সে। তার মানে এক্সপোর্ট ডিফল্ট যখন করবেন, তার মানে আপনি এই পেজ থেকে শুধুমাত্র এটাকেই এক্সপোর্ট করতে চাচ্ছেন, এখানে আর অন্য কোনো ফাংশন আপনি বানাবেন না, অন্য কোনো কিছু এখান থেকে এক্সপোর্ট করবেন না, এটাই ডিফল্টভাবে এক্সপোর্ট, বুঝতে পারছি? এটাই। ওকে, এখন আমি নেভারের জন্য তো একটা কম্পোনেন্ট বানাইলাম। কি করব? এখান থেকে এই নেভারটাকে এখান থেকে কাট করব। কাট করার পর নেভারটাকে আমি এখানে বসাই দিব, ঠিক আছে?
বসে দেওয়ার পরে আমার এখানে তো নেববার নাই, কি করব, এই নেববারটাকে আমি এক্সপোর্ট করে রাখছি না, এই নেববারটাকে আমি এখান থেকে ইম্পোর্ট করব। ইন্টার করলাম, সাজেস্ট করতেছিল যেখানে ইম্পোর্ট হয়েছে, তারপর হচ্ছে স্ল্যাশ দিয়ে এটা দিলাম, মানে এটা তো হচ্ছে আমি সিঙ্গেল ট্যাগ হিসেবে, সিঙ্গেল এলিমেন্ট হিসেবে আমি এটাকে এভাবে ইনপুট করে ফেললাম, হয়েছে। আপনি এটাকে কম্পোনেন্টটাকে আপনি ডবল ট্যাগেও রাখতে পারবেন, কোনো সমস্যা নাই, এই যে ডবল ট্যাগও রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট আমি হচ্ছে কোড বেশি করব না, কম কোডে আমার হচ্ছে, তাই আমি হচ্ছে এটাকে রাখবো। কিন্তু কোনো কিছু কিছু ক্ষেত্রে আমাকে ডবল ট্যাগও নিতে হবে, কখন নিতে হবে সেটাও আমরা বলবো। নেববার একটা কম্পোনেন্ট নিলাম, এটার মধ্যে এটা বসাই দিলাম। তারপর কি আছে, ব্যানার, কম্পোনেন্টের ভিতরে রাইট ক্লিক করে এখানে দিব হচ্ছে ব্যানার, হ্যাঁ, .jsx rfce অ্যাপের ভিতরে আসবো, এই ব্যানারটাকে এখান থেকে কাট করে ব্যানারের এই জায়গায় বসাই দিব। দেন কি করতে হবে, এখান থেকে ব্যানারটাকে ইনপুট করতে হবে। তারপর আছে হচ্ছে নিউ কালেকশন, এখানে আসি নিউ, অথবা এইভাবে রাখতে পারি .jsx rafce দিলাম। দেওয়ার পর নিউ কালেকশন যেটা আছে এটাকে কাট করব, কাট করার পর নিউ কালেকশনের এইখানে বসাই দিব। দেওয়ার পর app.jsx এ আসবো, আসার পর এখান থেকে যে নিউ কালেকশনটা আছে সেটাকে ইম্পোর্ট করে নিলাম। তারপর হচ্ছে কি আছে, বেস্ট ফ্যাশন, রাইট ক্লিক করব, বেস্ট ফ্যাশন.jsx rfce app.jsx এর মধ্যে আসবো, বেস্ট ফ্যাশনটাকে কাট করব, দেন হচ্ছে এইখানে বসাই দিব, এটাও দিলাম। দেওয়ার পর এখান থেকে বেস্ট ফ্যাশনটাকে ইম্পোর্ট করে নিলাম। তারপর হচ্ছে আছে কি বেস্ট সেলার, রাইট ক্লিক করব, এখান থেকে বেস্ট seller.jsx rfce এবং এইখানে এসেও আমি বেস্ট সেলারটাকে বসাই দিব, সেভ দিলাম, ফরম্যাট ঠিক হয়ে গেছে। এইখানে এসে বেস্ট সেলারটাকে বেস্ট ফ্যাশন বেস্ট সেলারটাকে ইনপুট করে নিলাম, হয়েছে। সব ঠিক আছে, সব ঠিকঠাক মতো কাজ করতেছে। এখন এগুলো আমি বাদ দিই আপাতত। দেখেন জিনিসটা খুব গুছানো হয়ে গেছে। কীরকম গুছানো হয়েছে জিনিসটা, আপনি app.jsx এ আসলেন, আপনি জানেন app.jsx এর ভিতরে আপনার হোম পেজের সব কিছু আছে। কি করবেন, আপনি আপনার ব্যানারে কোনো কাজ করতে হবে, আপনি ব্যানারে যাবেন, যাওয়ার পর এখানে যা করার এটা এখানে করে ফেলবেন। ব্যানারের কাজ এই ফাংশনের ভিতরেই শেষ, এই কম্পোনেন্টের ভিতরেই শেষ। তখন প্রত্যেকটা পার্টের, প্রত্যেকটা সেকশনের, প্রত্যেকটা কম্পোনেন্টের জেএস প্রত্যেকটা কম্পোনেন্টের ভিতরেই হয়ে যাবে। তো এখানে জিনিসগুলো অনেক গুছানো হয়ে যাবে। আপনি কোনো জায়গায় কোনো প্রবলেম মনে করতেছেন, আপনি যখন আমাদের HTML ছিল এখানে অনেক কোড, হ্যাঁ এখানে অনেক কোড এক জায়গাতেই, জিনিসটা কিন্তু গুছানো না। সো আপনি এখানে আসবেন, যত বড় প্রজেক্টই হোক সব হচ্ছে কম্পোনেন্ট আকারে ভাগ করে আপনি রেখে দিবেন, এটা হয়ে যাবে। শুধুমাত্র কম্পোনেন্টের বেনিফিটটা শুধু এটা না, আমি হচ্ছে এখানে ব্যানার রাখছি না, ব্যানারটাকে আমি ধরুন দুইবার এখানে বসাইলাম, কয়বার বসাইছি, দুইবার বসাইছি। দেখেন এখানে ব্যানার কবার আসছে, দুইবার আসছে। অর্থাৎ এটা তো একটা ফাংশন বানাই রাখছি, আমি ফাংশনাল কম্পোনেন্ট বানাই রাখছি, এটাকে আমি যতবার যেখানে কল করব ততবার সেখানে এটা বসবে। আমাদের এই জিনিসটা লাগবে, আমাদের এরকম করব, একটা ফাংশন বানাবো, এটা একটা কম্পোনেন্ট বানাবো, এটাকে আমার মাল্টিপল জায়গায় ইউজ করা লাগতে পারে। সেটা হইতে পারে, এটা তো নেভার যে মাল্টি জায়গায় ইউজ হবে এটা তো শিওর। আমার এই হোম পেজের মধ্যে এটা ইউজ হবে, মেন পেজে গিয়ে ইউজ হবে, ওমেন পেজে গিয়ে ইউজ হবে, কিডস, কালেকশন, ট্রেড, তারপর হচ্ছে ধরেন কন্ট্যাক্ট, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাবাউট, যত পেজ থাকবে সব কিছুর মধ্যে আমরা এটাকে ইউজ করে ফেলতে পারবো। দেন হচ্ছে আরও অনেকগুলো জিনিস আছে যেগুলোকে আমাদের হচ্ছে মাল্টিপল জায়গায় আমরা হচ্ছে ইউজ করবো আরও খুব সহজভাবে, আরও কোড অনেক কমাই ফেলবো দেখবেন একটু পরে। ওকে, সো কম্পোনেন্ট তো বুঝতে পারছি এভাবে কম্পোনেন্টগুলো নিতে হয়। সো আমরা কম্পোনেন্ট ফোল্ডারের ভিতরে, এটা সোর্স ফোল্ডারের ভিতরে কম্পোনেন্ট নিলাম, দেন এই কম্পোনেন্টের ভিতরে সবগুলা কম্পোনেন্ট আকারে রেখে দিলাম। এখন এইখানে আসেন, আমি তো দেখলাম যে একটা কম্পোনেন্ট বানাইলে এটা মাল্টিপল জায়গায় ইউজ করা যায়। একটু নিচে আসেন, নিচে আসার পর এখানে এটা আমি কাটি দুইবার, ওকে চলে গেছে। এটা আমরা বুঝলাম, বোঝার পর একটু নিচে আসি, দেখেন এই যে নিউ কালেকশন পার্টটা, এখানে তিনটা আইটেম আছে, রাইট? এই তিনটা আইটেমের সিএসএস থেকে শুরু করে সব কিছু সেম না, শুধু কন্টেন্টগুলো ডিফারেন্ট, বাকি সব কি সেম, রাইট?
এই তিনটাকে আমি তিনবার পুট করে রাখবো না, আমি একটা কম্পোনেন্ট বানাবো, বানানোর পরে একটাকে আমি তিনবার ইউজ করব। কিভাবে চলেন দেখি। এটা কোথায়? নিউ কালেকশনের মধ্যে গেলাম, যাওয়ার পর এটা হচ্ছে কালেকশন কল, রাইট? এই যে এই তিনটা নাকি? ওকে, সো আমি এখানে আসবো কম্পোনেন্টের ভিতরে, রাইট ক্লিক করে আমি হচ্ছে এখান থেকে ফাইল নিব, এখান থেকে দিব কালেকশন আইটেমস ডট জেএসএক্স। কালেকশন আইটেমটাকে এখানে বসাইলাম, বসানোর পর এতটুকুকে কপি করলাম, দেন হচ্ছে বসাই দিব এই জায়গায়। বসছে? ওকে, বসার পর আমি এই জিনিসটাকে কমেন্ট করি, কমেন্ট করার পর এইখানের মধ্যে কালেকশন আইটেমটাকে বসাই দিলাম। আসছে? আচ্ছা, কে চলে আসছে। এটাকে আমি ডবল ট্যাগে রাখবো, কেন রাখতেছি? রিজন আছে। সো আসছে না? এটাকে আমি এখান থেকে তিনবার কল করি, আসছে তিনবার। এখন যেহেতু এটা একটা সেম কম্পোনেন্টের ভিতরে কন্টেন্ট তো সব সেম, যার কারণে তিনবার করছি, তিনটার মধ্যে কন্টেন্টও কি আসছে? সেম কন্টেন্ট আসছে। এখন এটা ঠিক আছে যে এটা তিনবার বসবে, কিন্তু কন্টেন্ট তো আর সেম হবে না। কন্টেন্ট চেঞ্জ হবে, কন্টেন্টগুলো চেঞ্জ হবে। এখন এই কন্টেন্ট আমরা কীভাবে চেঞ্জ করব? কন্টেন্ট চেঞ্জ করবো আমরা হচ্ছে প্রপসের মাধ্যমে। প্রপস জিনিসটা কি? চলেন সেই জিনিসটা আগে একটু দেখি। ধরেন এইখানের মধ্যে আমি তো এটাকে বসাইলাম, বসানোর পর আমি চাইলে প্রপস পাঠাইতে পারি। কিভাবে প্রপস পাঠাই? এই যে যেটা একটা শুরু হয়েছে না, এই যে এটার মধ্যে আমি ধরেন এখান থেকে দিলাম টেস্ট, একটা নাম দিলাম, জাস্ট নাম ইকুয়াল দিয়ে আমি এখান থেকে পাঠাইলাম হচ্ছে হ্যালো। এই যে এই কম্পোনেন্টের মধ্যে আমি হচ্ছে দেখা যাচ্ছে এটা একটা প্যারামিটারের মতো না, মানে কি বলে এটাকে, অ্যাট্রিবিউটের মতো, তাই না? আচ্ছা, সো এখান থেকে অ্যাট্রিবিউটের মতোই এটা হচ্ছে মূলত একটা প্রপস পাঠাচ্ছি আমি আর কি, ঠিক আছে? ওকে, এই প্রপসটা যে আমি এখানে পাঠাইলাম, এখানে এসে আমি এই প্রপসটাকে কিভাবে ধরবো? এখানে আসলাম, আসার পর আমরা জানি না এখান থেকে প্যারামিটার ধরা যায়। প্যারামিটার আর ফাংশনের এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা হচ্ছে প্যারামিটার ধরছি না, মনে আছে? দুইটা সংখ্যাকে প্যারামিটার আকারে পাঠিয়ে যোগ করে তারপর হচ্ছে রেজাল্টটাকে প্রিন্ট করছিলাম। সো এই যে এখান থেকে আমি যে প্যারামিটার আকারে ধরবো, কি ধরবো প্যারামিটার আকারে? আমি হচ্ছে প্যারামিটার আকারে প্রপসটাকে ধরবো, এখান থেকে যে পাঠাইছি, এই যে টেস্ট নাম দিয়ে পাঠাইছি না, এই যে দেখেন এখানে আসেন, এখানে আসার পর লিখেন প্রপস। এই যে প্রপস লিখতে হবে। প্রপস লেখার পর আপনি এখানে আসেন, কনসোল ডট লগ করেন প্রপসটাকে, দেখেন মানে এইখানেই HTML, এইখানেই জাভাস্ক্রিপ্ট, সব এক জায়গায়। রাইট ক্লিক করলাম, ইন্সপেক্টে যাইলাম, যাওয়ার পর এখানে আসি, এখানে আসার পর আমি একটা রিলোড দিই, এই যে দেখেন আসছে টেস্ট হ্যালো। প্রপসের ভিতরে একটা অবজেক্ট দিছেন, আসে আপনি প্রপসের ভিতরে ডট টেস্টটাকে ধরতে চাচ্ছেন, ধরেন, সমস্যা নাই। এই যে হ্যালো পাইছি, নিচেরগুলো আপাতত ইগনোর করেন, হ্যালো পাইছি না? আচ্ছা, এই টেস্টটাকে আমি এখানে করলাম। তারপর হচ্ছে ধরেন এখান থেকে আমি আরও একটা পাঠাইতে পারবো, এখানে মাল্টিপল পাঠানো যায়। ধরেন নিউ নাম দিলাম আর কি একটা, দেওয়ার পর এখান থেকে আমি হচ্ছে কোটেশনের ভিতরে দিলাম হচ্ছে, আমি আমার নামটাকে প্রপস আকারে পাঠাই দিলাম। সো এই প্রপসের ভিতরে এখন আমি দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে প্রপসের ভিতরে নিউ পাবো, আর একটা পাবো কি? টেস্ট। প্রপস ডট নিউ দিলে আমি হচ্ছে আমার নামটা পাবো, এই যে নামটা পেলাম। প্রপস ডট টেস্টটা দিলে আমি হচ্ছে টেস্টটা পাবো। এভাবেও এগুলাকে ক্যাচ করা যায়। আমি কি করব, এইখান থেকে এই প্রপস না, আমি দুইটা জিনিস পাঠাইছি না, অথবা একটা জিনিস যেটাই হোক, আমি এখান থেকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। দেওয়ার পর এখান থেকে কি পাঠাইছি? একটা পাঠাইছি হচ্ছে টেস্ট, কমা, আরেকটা পাঠাইছি হচ্ছে কি? নিউ। এভাবে যখন আপনি এটাকে ধরবেন, ধরার পর আপনি এটাকে আর প্রপস ডট দিতে হবে না, আপনি ডিরেক্ট এটাকে অ্যাক্সেস নিতে পারবেন। আচ্ছা, নিউটা মনে হয় এটার একটা কোনো একটা রিজার্ভ, নিউ প্রপস দিলাম। ওকে, আচ্ছা, এই যে নিউ প্রপসটাকে ধরলাম, ধরার পর এখানে আমি একটা রিলোড দিই, দেখেন আসছে। এখন আর প্রপস, এখানে যদি আপনি শুধু প্রপস দিয়ে দেন তাহলে হচ্ছে প্রপস ডট দিয়ে এটা করতে হবে আর কি। আর এখানে যদি আমি এভাবে পাঠান তাহলে ডিরেক্ট আপনি এটাকে ধরতে পারতেছেন। ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, এখন এটা দিয়ে আমার কাজটা কি করব? এটার মধ্যে আমি আমরা এটা দিয়ে করব হচ্ছে এইখান থেকে দেখেন এই পুরোটার মধ্যে কি চেঞ্জ হবে? ছবিটা চেঞ্জ হবে আর হচ্ছে এই লেখাটা চেঞ্জ হবে, রাইট? ওকে,
আমি এখান থেকে পাঠাই দিব হচ্ছে ইমেজ। ইমেজের মধ্যে ইমেজের লিঙ্কটা কোনটা, এই যে ইমেজ আকারে আমি এটাকে পাঠাই দিলাম। কোথায় ইমেজ? না, এখান থেকে দেখেন তিনটার মধ্যে তিন ধরনের ইমেজ আসবে, কিন্তু এখানের মধ্যে ইমেজ দেওয়া কি একটাই, এটা ফিক্সড দেওয়া। তাহলে এই ছবিটা তিন জায়গায় আসতেছে। কারণ আমরা এই কম্পোনেন্টটাকে রিইউজেবল বানাবো, মানে আমার এখানে কোনো ফিক্সড কোনো ইমেজ থাকবে না, ফিক্সড কোনো টাইটেল থাকবে না। আমি প্রপস আকারে পাঠাই দিব ইমেজটা আর হচ্ছে টাইটেলটা, ঠিক আছে? সো এটার ভিতরে আমি ইমেজ পাঠাইলাম, লিঙ্কটাকে পাঠাইলাম। সেমভাবে এই জিনিসটার মধ্যে আমি হচ্ছে কপি করি। আচ্ছা, এইটার মধ্যে আমি একটার মধ্যে পাঠাই, আগে ইমেজটা পাঠাইলাম না, ইমেজটাকে ধরতে হবে কোথায়, এইখানের মধ্যে। এই যে এইখানে এখন এগুলা নাই, আছে হচ্ছে কি ইমেজ। এই ইমেজটার ভিতরে আছে কি, কনসোল ডট লগ করি ইমেজ। ইমেজটার ভিতরে আছে কি সেটা চলেন দেখি। এই যে কি আসছে, ইমেজের পাথটা চলে আসছে। এই যে ইমেজের পাথটা আছে, এই পাথটাকে এইখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে বসাই দিব। সোর্সের ভিতরে এখন এই লেখাটা বসবে, এই যে এই লেখাটা, বুঝতে পারছি? যখন আমি এখানে এটা বসাই দিলাম, দেখেন একটা আসছে, বাকি দুইটা আসা নাই, কারণ আমি একটার মধ্যেই পাঠাইছি, বাকি দুইটার মধ্যে পাঠাই নাই। আমি যখন বাকি দুইটার মধ্যে পাঠাই দিব, তখন বাকি দুইটার মধ্যেও আসবে। কিন্তু এখন সেম ইমেজ তো আর আমি পাঠাবো না, পাঠাবো কি, এটার মধ্যে এটা আসছে, এটার মধ্যে কি জেন্স, তো এটার ভিতরে পাঠাই দিব হচ্ছে জেন্স। 3 নাম্বারটার ভিতরে কি আছে, বাস্কেট, হয়েছে? তিনটার মধ্যে তিনটা পাইছে। তিনটার ভিতরে এটা কিভাবে বুঝলো কোনটার মধ্যে কোনটা বসাইতে হবে? এইটা আমি এখানে বসাইলাম উপরে, সিরিয়াল অনুযায়ী এটা বসছে। এটার মধ্যে আমি ইমেজ পাঠাইছি এইটা, তাই এটার মধ্যে ইমেজ বসছে এইটা। সেকেন্ডে আমি এইটা রাখছি, সেকেন্ডে এটা বসছে। সেকেন্ডের ইমেজ পাঠাইছি এইটা, সেকেন্ডের মধ্যে ইমেজ বসছে এটা। থার্ডটা আমি এইভাবে রাখছি সিরিয়ালের লাস্টে, তাই থার্ডটা এখানে বসছে। এটার ভিতরে ছবিটা আমি পাঠাইছি এইটা, তাই এটার ভিতরে ছবি বসছে এটা। বুঝতে পারছি? তিনটা হয়েছে এখন, 3 রকমের। তারপরে এই যে এটা সবগুলোর মধ্যে সোয়েটার হয়ে গেছে। আমি এখান থেকে আরও একটা প্রপস পাঠাবো, এই প্রপসটার নাম দিয়ে দিব হচ্ছে টাইটেল। টাইটেলের মধ্যে কি আসবে, টাইটেলের ভিতরে আসবে হচ্ছে, এটার ভিতরে আসবে সোয়েটার, এটার ভিতরে আসবে জেন্স, এটার ভিতরে আসবে বাস্কেটস। টাইটেল পাঠাইছি। এখন এই টাইটেলটাকে আমি হচ্ছে, এই টাইটেল প্রপসটাকে আমি এখানে কমা দিয়ে ধরবো, যেই নামে পাঠাইছি সেই নামেই। এই টাইটেলসটা বসে যাবে কোথায়, এই জায়গায়। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাকে ডাইনামিক জিনিস বসাইতে হবে। হয়েছে তিনটার মধ্যে 3 রকমের, বুঝতে পারছি? এখন আপনি এখানে আসেন, আসার পর এইখান থেকে যা যা ছিল সবগুলাকে কেটে দেন। আপনি বানাইছেন একটা, আপনি কোড করছেন একটার জন্য, আর এটা বসাই দিয়েছেন কই জায়গায়, 3 জায়গায় বসাই দিয়েছেন। 3 জায়গায় ঠিক মতো কাজ করতেছে, ঠিক আছে? কোড কমে গেছে না, কাজও কিন্তু কমে গেছে। বুঝতে পারছি? আপনি যদি ইন্সপেক্ট করে এখানে দেখতে যান, দেখবেন এইখানে ঠিকই বসছে কোডগুলা। এই যে রোয়ের ভিতরে দেখেন 3টা বসছে। ক্লিয়ার? আচ্ছা, সো এইভাবে হচ্ছে এটা কাজ করতেছে। প্রপসগুলো আমরা এইভাবে পাঠাই দিতে পারবো। এখন বলছিলাম হচ্ছে এটা কেন ডাবল টেকে নিয়েছি। এখন এই পার্টের মধ্যে ডবল টেকের আসলে কোনো কাজ আসে নাই, কিন্তু ধরেন এরকম যদি হইতো, আমি তো এটা পাঠাইলাম প্রপস, এগুলো প্রপস আকারে আমি এখানে পাঠাইলাম। পাঠানোর পর এখানে আরেকটা থাকলো হচ্ছে, 3টার মধ্যে কার্ড আছে, কিন্তু এখানে বড় একটা ডিসক্রিপশনও আছে প্রত্যেকটার নিচে। হ্যাঁ, সেটা হচ্ছে ধরেন এই এত বড় একটা টেক্সটের ডিসক্রিপশন আছে। মানে আমি যদি প্রপস আকারে এটা পাঠাই, তাহলে লাইনগুলো বিশাল বড় বড় হয়ে যাবে না, জিনিসটা দেখতে কিন্তু ঠিক মনে হবে না। হ্যাঁ, ধরেন এখান থেকে আমি হচ্ছে 2টা ছোট ছোট জাস্ট এখানে পাঠিয়ে দিলাম। ধরেন আমি এখান থেকে ডিটেলস একটা পাঠাইলাম,
এখন এই ডিটেলসটা হচ্ছে অনেক বড়, এই পুরো জিনিসটা হচ্ছে এই ডিটেলসের ভিতরে দেখেন অনেক বড় জিনিস একটা পাঠাইলাম। জিনিসটা কেমন জানি হইলো, অনেক বড় একটা জিনিস প্রপস আকারে পাঠাইলাম। সো এইটাকে আমি অন্যভাবে পাঠাইতে পারবো। যেমন ধরেন এইখান থেকে এই যে টাইটেলসগুলো আছে না, ধরেন এইগুলো আমি পাঠাই, এই যে এটার ভিতরে এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, এই যে এটার মাঝখানে আমি হচ্ছে পাঠাই দিব। ধরেন ডিটেলসের জায়গায় আমি এইটাকে পাঠাই, হ্যাঁ ঠিক আছে, ডিটেলসের জায়গায় এটাকে পাঠাইলাম। জেন্সের এইটাকেও আমি এইখানে এটা পাঠাইলাম, দেন হচ্ছে এটাকে আমি এইখানে পাঠাইলাম, আর হচ্ছে এখান থেকে টাইটেল আকারে এটাকে না পাঠাইলাম। ওকে ঠিক আছে। এখন এই যে মাঝখানে এখন এটা কি আকারে আছে, এখানে চিলড্রেন আকারে আছে না, এই যে এই চিলড্রেনটার প্যারেন্ট কে, এটা তাই তো, শুরু এখানে শেষ, মাঝখানে এটার ভিতরে আমি রেখে দিয়েছি, তার মানে এগুলা কি চিলড্রেন আকারে বসেছি এখানে। এখন টাইটেলে তো আর আমি এটা পাবো না, কারণ কোন টাইটেল নাম দিয়ে কোনো প্রপস আমি পাঠাই না। এখানে যদি আসেন আপনি এখানে পাবেন না কিছু, এই যে উঠে গেছে, কারণ টাইটেলে কিছু পাচ্ছে না সে। তাইলে এই জিনিসটা পাবে কোথায়, এখানে এটা পাবে হচ্ছে চিলড্রেনের মধ্যে। এটাকে কপি করেন, কপি করার পর এখানে বসাই দেন, বসছে চিলড্রেন। তার মানে আমি প্রপস আকারেও ডাটা পাঠাইতে পারবো, আবার চিলড্রেন আকারেও ডাটা পাঠাইতে পারবো, বুঝতে পারছি। ছোট ছোট দুই একটা আমরা এখানে পাঠিয়ে দিব, বাট বড় কোনো ডিসক্রিপশন থাকলে আমরা চিলড্রেন আকারে পাঠিয়ে দিব, দ্যাটস ইট। এই হইল বিষয়, এভাবে আমরা হচ্ছে এইগুলাকে করতে পারবো। সো এটাকে পারবেন না করতে, দুইটা ইমেজ পাঠাবেন প্রপসের আকারে, তারপর হচ্ছে এখান থেকে পাঠাবেন এই যে টাইটেলটা, তারপর পাঠাবেন হচ্ছে ডিসকাউন্ট প্রাইস আর হচ্ছে প্রাইস, তিনভাবে পাঠাবেন। তিনটা প্রপস চলে যাবে, চারটা যাবে না, চারটা যাবে। তো ইমেজ পাঠাবেন, দেন হচ্ছে সুইটারটা পাঠাবেন, দেন হচ্ছে এটা তো মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস, আর এটা হচ্ছে ডিসকাউন্ট দেওয়ার পর প্রাইস, সেরকমভাবে পাঠাবেন, প্রাইস হয়ে যাবে। বুঝতে পারছি এটা? কোনো প্রশ্ন আছে? আপাতত নাই, আচ্ছা। সো প্রশ্ন না থাকলে সমস্যা নাই। আমরা হচ্ছে এই যে এখন এই যে ডিজাইনটা আমি বানাইলাম, এটা তো আমাদের সাইটটা ছিল সিঙ্গেল পেজ, এর জন্য আমরা এটাকে এইভাবে বানাইছি। আমাদের যদি মাল্টি পেজের হয় তাহলে আমরা জিনিসগুলোকে কিভাবে গুছাবো বা এক পেজ থেকে আরেক পেজে কিভাবে যাব। আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এইখানের মধ্যে যে আমরা নেপবারের মধ্যে আমরা কি দিয়ে রাখছি, নেপবারের মধ্যে আমরা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে রাখছি না। এই জেএসএক্স এর মধ্যে বা রিয়েক্টের মধ্যে অ্যাঙ্কর ট্যাগ বলতে কিছু নাই, এই অ্যাঙ্কর ট্যাগ এখানে বসানো যাবে না। অ্যাঙ্কর ট্যাগ যদি আমরা বসাই আর যদি নেভিগেট করতে যাই এক পেজ থেকে আরেক পেজ গেলে এটা রিলোড নেবে। সো আমরা তো এইভাবে কাজ করবো না, আমাদের এটা রিলোড নেওয়া যাবে না, বা এক পেজ থেকে অন্য পেজ আমরা রেন্ডার করবো। আমাদের হচ্ছে ওই যে ভার্চুয়াল ডম দিয়ে সে হচ্ছে কী করবে, জাস্ট কন্টেন্ট এখানে চেঞ্জ করে দিবে। সো এই জিনিসটা আমরা কীভাবে করবো সেটা আমরা আস্তে আস্তে দেখবো। এখন আমরা যে জিনিসটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে মাল্টি পেজ হলে আমরা স্ট্রাকচারটা কীভাবে সাজাবো, ঠিক আছে। সো এইভাবে এই জিনিসটা সবাই হচ্ছে কনভার্ট করে ফেলবেন। দেন হচ্ছে যে যে জিনিসগুলো দেখতেছেন আপনি হচ্ছে মাল্টিপল ইয়ে করে রাখা, সেইগুলোকে আপনি হচ্ছে ইয়ে করে ফেলবেন। যেমন আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এই যে টাইটেলগুলো, এই টাইটেলগুলো সেম না, এই যে টাইটেলগুলো সেম, তাহলে আপনি এই টাইটেলগুলোকে কি করবেন, কম্পোনেন্ট বানাই ফেলবেন। এই যে টাইটেল, এটা না, এই যে এই টাইটেল, এই টাইটেল, এটা তো সেম নাকি, সেম না, পাঠাই দিবেন। পারা যাবে? পারা যাবে না? হ্যাঁ পারা যাবে। এখন দেখেন এখান থেকে আপনি যখন এই প্রপসে পাঠাবেন তখন হচ্ছে এগুলোর মধ্যে সবগুলো সিএসএস তো এই ব্ল্যাক হয়ে যাবে। এটাকে আপনি ডিফারেন্ট কিভাবে করবেন বলুন তো? এই যে এটাকে আপনি ডিফারেন্ট কিভাবে রাখবেন, এটা তো কম্পোনেন্ট হয়ে যাবে, সবগুলোর তো কালার ব্ল্যাক হয়ে যাবে, এটাকে আপনি কিভাবে ডিফারেন্ট রাখবেন? চিলড্রেনের মধ্যে তো হচ্ছে ডিসক্রিপশনটাকে পাঠাবেন, কিন্তু ডিফারেন্ট কালার, এই যে সবগুলো ব্ল্যাক হয়ে যাবে না যখন আপনি একটা কম্পোনেন্ট বানাবেন। মাল্টিপল জায়গায় কন্টেন্ট চেঞ্জ করে প্রপস আর চিলড্রেন আকারে কন্টেন্টগুলো পাঠিয়ে পাঠিয়ে ইউজ করবেন, সব ঠিক আছে, ডিজাইন অনুযায়ী সবগুলোকে আপনি ব্ল্যাক রাখবেন, কিন্তু এখানে তো এটার ব্ল্যাক হবে না, এটা হয়ে যাবে কি হোয়াইট। এখন এটাকে হোয়াইট কিভাবে করা যেতে পারে? কি চলেন এইখান থেকে এইটার কালারটা আমি চেঞ্জ করি,
এখানে আসলাম, এটা হচ্ছে নিউ কালেকশন। ধরেন আমার হচ্ছে এখান থেকে আমি দিয়ে দিব কালার নামক একটা প্রপস। এই কালার নামক প্রপসের ভিতরে আমি ধরেন এখানে দিয়ে দিলাম রেড, ঠিক আছে। কারণ এখানে তো আর রেড এইভাবে হবে না, আমি বোঝানোর জন্য এটা আমি ক্লাস নেম হিসেবে ধরবো। এই যে এখান থেকে কালারটাকে আমি ধরলাম, ধরার পর কালেকশন আইটেম এখানে আসলাম, এই যে এইখানে এটা এইখানে দেওয়ার পর দেন হচ্ছে এইখানে আমি হচ্ছে এই যে এইটাতে এটার মধ্যে আমি হচ্ছে এই যে এই ক্লাস নেমের মধ্যে এখানে আমি হচ্ছে এইখান থেকে পাঠানো যে ক্লাসটা এটার ভিতরে আছে কি হোয়াইট মানে রেড, এটাকে আমি এখানে ক্যাচ করতে চাচ্ছি। আমি এখান থেকে এটাকে দিব হচ্ছে এই যে এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে ব্যাকটিক দিব। ব্যাকটিক দিলে আমি এখান থেকে ডলার সাইন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি এটার ভিতরে ডাইনামিক জিনিস বসাইতে পারবো। এখন আমি পাঠাইছি কই জায়গায়, এক জায়গায় না, তাইলে আমি যদি এখন এইখানে আমি একটু এটাকে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার পর এটাকে ওপেন করি, এটার মধ্যে পাঠাইছিলাম, এটার মধ্যে দেখেন বসছে কি রেড, বসছে এটার মধ্যে রেড, বাকিগুলোর মধ্যে আছে এগুলোর মধ্যে আনডিফাইন্ড বসছে, এই যে আনডিফাইন্ড। এখন কেন আনডিফাইন্ড বসছে? কারণ এটার ভিতরে সে পাইছে এই কালারের মধ্যে ভ্যালু পাইছে, আর বাকি দুইটার মধ্যে তো আমি কালার পাঠাই নাই, যে কারণে এই কালারসের মধ্যে এখন ডিফল্ট ভ্যালু হিসেবে কি পাইছে আনডিফাইন্ড, মানে এটার মধ্যে কোনো ভ্যালু ডিফাইন করা হয় নাই, তাই বসতে হচ্ছে আনডিফাইন্ড। এখন আপনি তো চাচ্ছেন না আনডিফাইন্ড নামও কোনো কিছু এখানে বসুক, তাহলে আপনি এখানে এভাবে দিতে পারেন, যদি কালার থাকে কালারের মধ্যে যদি কোনো ভ্যালু থাকে তাইলে কালারটা বসবে, এটা এইভাবে দিবেন এন্ড দিয়ে। যদি কালার থাকে তাইলে কালারটা বসবে, আর যদি কালার না থাকে ফলস যদি হয় এটা তাইলে এই কালার বসবেই না এখানে। কি হলো, রেড বসছে, এগুলা আনডিফাইন্ড বসছে, ওয়েট চলে আসছে, এটা চলে আসছে, সমস্যা নাই। ওকে, না বসলে তো তাহলে 0 হয়ে যাবে। যদি থাকে বসবে, যদি না থাকে তাহলে বসবে না কিছু। এই যে এইভাবে দিলাম, এই যে স্ট্রাকচার চেঞ্জ করলাম, তখন সে কি করতেছে, যদি যখন আসে না থাকলে এই জিনিসটা তো আমি ফ্র্যাগমেন্ট ইউজ করছি, সেই জন্য ওই ফলস আছে না, ফলসটাই এখানে রাখতেছে, সেক্ষেত্রে ফলসের ভ্যালু কি 0, ওই জন্য 0 বসা ছিল, বুঝতে পারছি? এভাবেও কাজ করে। তো আমি বললাম যদি থাকে কালার, মানে কালারটা যদি ট্রু হয়, এই যে এই কন্ডিশনগুলো দেখাইছিলাম, এই কন্ডিশন দেখায় নাই, তাহলে তো বলেন না যে বুঝি নাই, যে দেখাই যাচ্ছি এটা বুঝছেন কিছু, তা প্রশ্ন করেন না কেন? এইগুলাকে বলা হয় কন্ডিশন। মানে এই কন্ডিশনটা কেমন আমি বলবো হচ্ছে, ইফ ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, আমি বললাম কালার যদি সমান সমান থাকে কিছু বা কোনো ভ্যালু থাকে, যদি কোনো ভ্যালু থাকে তাহলে কালারটা ভ্যালু বসলো, আর ভ্যালু বসলেই তো এটা ট্রু। আর যদি আনডিফাইন হয় তাহলে কি কালারটা আনডিফাইন, মানে কি এটা ফলসি ভ্যালু হয়েছে না? ফলসি ভ্যালু যদি আনডিফাইন যদি ফলসি ভ্যালু হয়ে থাকে তাহলে ইফের কন্ডিশন চলবে? চলবে না। যদি কোনো ভ্যালু থাকে তাহলে এটা ট্রু হিসেবে নিবে, রাইট? তার মানে যদি কোনো ভ্যালু থাকে তাইলেই এখানের মধ্যে কনসোল ডট লগের ভিতরে বসবে হচ্ছে কালারটা, ঠিক আছে? ধরেন এখানে আসি, আসার পর এখান থেকে এই যে রেডটা বসছে একবার, বাকি জিনিসগুলোর মধ্যে বসে নাই, এই যে একবার বসছে, বাকিগুলো কিন্তু 3 বার করে প্রিন্ট হচ্ছে না, সোয়েটার, জেন্টস, বাস্কেট। এখানে আমি কন্ডিশন দিয়ে বসাইছি, যদি এইখানে থাকে তখন শুধুমাত্র এইখানেই বসবে, বাকিগুলোর ভিতরে বসবে না, বুঝতে পারছি? এটা হচ্ছে কন্ডিশন। এই কন্ডিশনটাকে আমি আরো শর্টকাটে দিতে পারবো কিভাবে, এই যে কালার দিয়ে, এটা মানে হচ্ছে ইফ, বুঝতে পারছি? যদি এটা থাকে তাইলে কনসোল ডট লগের ভিতরে বসবে হচ্ছে কালার। এটা হচ্ছে কি দিলাম, ইফ দিলাম,
তারপরে এইভাবে দিতে পারবো আমরা এলস। এলসের ভিতরে দিব কি, ধরেন কনসোল ডট লগ, কনসোল ডট লগের ভিতরে দিব কালার নাই, ঠিক আছে। এই যে এটা দিয়ে ইফ দিলাম, কালার যদি থাকে মানে এটা যদি ট্রু হয় তাহলে কনসোল ডট লগের ভিতরে এটা বসবে, যদি না বসে তাহলে হচ্ছে এলসে চলে যাবে। এখানে আসি, রিলোড দিই, দেখেন এটার মধ্যে কালার পাইছে, এটা বসছে, আর বাকি দুইটার মধ্যে কি বলতেছে, কালার নাই। বুঝতে পারছেন? এটা হচ্ছে এই যে এইভাবে কন্ডিশন দেওয়া যায়। এখন আপনি শুধু ইফ রাখতে চাচ্ছেন, এলস রাখতে চাচ্ছেন না, তখন কি করবেন, এটা দিলে এই যে এটা যদি দেন, এই সাইনটা দিলে আপনাকে এলস দিতে হবে। এই যে এটা হচ্ছে ইফ আর এটা হচ্ছে এলস। আপনি যদি এলস না রাখতে চান তাহলে শুধু রাখবেন হচ্ছে এই যে অ্যান্ড, ঠিক আছে। এই যে অ্যান্ড দিলে সে কি বুঝবে, সে বুঝবে হচ্ছে কালার যদি থাকে তাইলে এটা রান হবে, আর নাইলে কিছুই না, মানে শুধু ইফ আর কি। এটা বুঝতে পারছি? এই যে শুধু রেড বসছে, আর কোথাও কিছু বসা নাই, মানে এলস রাখি নাই। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এখানে কি হয়েছে, আমি বলছি কালার যদি থাকে তাহলে কালারটা বসবে, আর যদি কালার না থাকে তাহলে ফাঁকা থাকবে। এন্ড দিলে কি হবে, ধরেন আমি এখান থেকে এন্ড দিলাম, এন্ড দিলে কি হবে আমি দেখাই। ওকে, যদি থাকে তাহলে হচ্ছে বসবে, আর না থাকলে কি হবে, এখানের মধ্যে দেখেন এইটা, এখান থেকে রো এর ভিতরে কলাম, এটার ভিতরে হচ্ছে রেডটা বসছে, কিন্তু এগুলার ভিতরে বসতেছে কি আনডিফাইন, কারণ হচ্ছে থাকলে থাকবে কিন্তু না থাকলে আনডিফাইন। এখানে তো আনডিফাইন হলে আমাদের কোনো রান করবে না কোড, এটা আমরা বুঝতেছি, বাট এখানে তো আমি একটা হচ্ছে ক্লাস নেম হিসেবে বসাই দিচ্ছি জিনিসটা। এখানে আনডিফাইন হলে যখন আমি কন্ডিশন দিচ্ছিলাম, আনডিফাইন হলে এটা কনসোল ডট লগে কোনো কিছু ইফেক্ট পড়তেছে না, বাট এখানে তো পড়বে, কারণ এখানে আমি এটা হচ্ছে যেটাই থাকবে সেটা হচ্ছে মানে এখানে রেজাল্ট, আলটিমেট রেজাল্ট যেটা থাকবে সেটাই হচ্ছে ক্লাস নেম হিসেবে বসবে। সো এখানের মধ্যে সে পাচ্ছে, যেটার মধ্যে পাচ্ছে সেটার মধ্যে দিয়ে দিছে, কিন্তু যেখানে পাচ্ছে না তখন এটা আনডিফাইন্ড হচ্ছে না, তখন ওই আনডিফাইন্ডটাকে বসে দিচ্ছে এখানে ক্লাস নেম হিসেবে। তাই হচ্ছে আমি বললাম যদি থাকে তাহলে বসাইবে, আর না থাকলে কিছুই না, ফাঁকা। না থাকলে কি বসাচ্ছে, ফাঁকা। বুঝতে পারছি? এখন আপনি এটা করতে পারেন যে যেই ক্যাটাগরি লগের ভিতরে, যেই ক্যাটাগরি লগের পাশে রেড আছে সেটার কালার হয়ে যাবে রেড। বুঝতে পারছি? তখন আপনি এটাকে ধরে সিএসএস করবেন। এই জিনিসটাকে আরও ইজিলি খুব সহজভাবে করে ফেলা যায় টেলভিন সিএসএস হলে, কারণ টেলভিন সিএসএস হলে আমি আর এখানে হচ্ছে ক্লাস বসানোর দরকার ছিল না, আমি ডিরেক্ট যদি থাকে তাহলে ওই ভ্যালুটাকে বসে যাবে। টেলভিন সিএসএস তো সব ইনলাইন, তখন এটা ডিরেক্ট এখান থেকে কাজ করে ফেলা যেত, ক্লাসের নাম বসে বাইরে থেকে আর কোনো কিছু করা লাগতো না আর কি। তো এইভাবে হচ্ছে বিষয়। আচ্ছা, তো এরকম আরও অনেক জিনিসপত্র আসবে। এখন এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলোকে আমি এইখান থেকে ধরে এইখান পর্যন্ত, এখানে এই যে কম্পোনেন্ট আছে, কম্পোনেন্টটাকে করে দিলাম ডিলিট। app.jsx এর মধ্যে যা যা আছে সব হচ্ছে বাদ দিয়ে এখান থেকে রেখে দিলাম হচ্ছে h1। যা ইমেজ ছিল সব ইমেজ আমি বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, একদম আগের জায়গায় চলে গেছি। ওকে, চলে যাওয়ার পর এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমি কেটে দিছি এখানে, আর এটা রান হবে না। যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা মাল্টি পেজের ডিজাইনটা কিভাবে আমরা বসাতে পারি। মাল্টি পেজের ডিজাইন বসানোর জন্য আমি যাব হচ্ছে আমার ফিগমাতে যাই, এখান থেকে এই যে এটা বানাইছিলাম না আমরা, এই যে এটা হোম পেজটা ছিল, এটার মধ্যে আমি অ্যাবাউট পেজটাও নিয়ে আসছি, ঠিক আছে। এই যে অ্যাবাউট পেজ, এই পেজটা এখন ডবল পেজের আমরা হচ্ছে ডিজাইনটাকে বানাবো। এই ডবল পেজটাকে বানানোর জন্য এই যে
লেয়ার্সের মধ্যে এটা হচ্ছে হোম আর এটা হচ্ছে অ্যাবাউট ডবল পেজ। এই 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 ডিজাইনটা কারো কাছে আছে পেন ড্রাইভে? গুড, দেন এটাতেই আছে। কোনটাই? ট্যালেন্ট প্রজেক্ট। আরে আমি এইখানে পেস্ট করে দিলাম নাকি? কই আসছে? এই যে ট্যালেন্ট প্রজেক্ট, এখানেই তো আসছে। এই যে ট্যালেন্ট প্রজেক্টটা আছে না, এটাকে আমি হচ্ছে করব। এই প্রজেক্টের নাম কি? নাম কি এটার? জাস্ট কে দেওয়া পোর্টফোলিও নাম দেই, এটা দরকার নাই আর কাজ করে চলেন। এইটাকে আমি হচ্ছে রিনেম করে ফেলি। আচ্ছা, ওপেন করি, টার্মিনালটা নিয়ে আসলাম, npm রান। কি হয়ে গেছে? ওকে, রান হয়েছে, আসছে, চলে আসার পর এখন এইখানের মধ্যে আমি মূলত হচ্ছে আমাদের যে টেলওয়েন্ট, আমরা তো যেহেতু টেলওয়েন্ট নিয়েই কাজ করব, সেক্ষেত্রে আমি টেলওয়েন্ট প্রজেক্টটাকে এইখানে নিয়ে আসবো। বাট আমাদের এইখানে আমাদের এই যে প্রজেক্টটা আছে রিয়েক্টর প্রজেক্টের মধ্যে তো টেলওয়েন্ট আমরা হচ্ছে ইমপ্লিমেন্ট করি নাই। হ্যাঁ, এখন এই টেলওয়েন্টটাকে আমরা কীভাবে প্রজেক্টে নিয়ে আসবো? টেলওয়েন্টের প্রজেক্ট নিয়ে আসার জন্য আমাদের যাইতে হবে টেলওয়েন্টের ভিতরে, টেলওয়েন্ট সিএসএস এর সাইটে গেলাম। টেলওয়েন্ট সিএসএস এর সাইটে যাওয়ার পর গেট স্টার্টেড, আমরা হচ্ছে এই প্লে সিডিএন নিয়ে কাজ করছিলাম। প্লে সিডিএন নিয়ে তো আমরা কাজ করব না, আমরা চলে যাব হচ্ছে এই যে ফ্রেমওয়ার্ক গাইডের ভিতরে। তার আগে এখানে আসি এই যে টেলওয়েন্ট সিএলআইটা কি। আপনারা যদি এইচটিএমএল প্রজেক্টের ভিতরে বা অন্য কোনো প্রজেক্টের মধ্যে টেলওয়েন্টটাকে ইমপ্লিমেন্ট করতে চান, সেক্ষেত্রে এই কমান্ডগুলো দিয়ে বিল্ড কমান্ড দিয়ে, হ্যাঁ বিল্ড কমান্ড দিয়ে আপনি চাইলে হচ্ছে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন। তারপর হচ্ছে ইউজিং পোস্ট সিএসএস। পোস্ট সিএসএস আলাদা একটা টুল, পোস্ট সিএসএস আলাদা একটা টুল যেটা টেলওয়েন্ট ইউজ করে। এটা থেকে নিয়ে এটার কাজ কি? এ টুল ফর ট্রান্সফর্মিং সিএসএস উইথ জাভাস্ক্রিপ্ট। সো জাভাস্ক্রিপ্টের কোনো সিএসএস যদি থাকে, সেটাকে সে ট্রান্সফর্ম করবে কিসের মধ্যে? র সিএসএস এর মধ্যে কম্পাইল করে ফেলবে। সো একটা কম্পাইলার বলতে পারেন, অথবা ট্রান্সফর্ম করার একটা টুল বলতে পারেন, এটা কম্পাইলারই বলতে গেলে। সো এই যে জিনিসগুলো, কারণ হচ্ছে ওই যে টেলওয়েন্ট তো রিয়েক্ট নিয়ে কাজ করবে, হ্যাঁ এটার ভিতরে রিয়েক্ট মানে সরি টেলওয়েন্ট তো হচ্ছে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করবে। হ্যাঁ, টেলওয়েন্টের ভিতরে জাভাস্ক্রিপ্টের অনেক জিনিসপত্র আছে। সো এই জিনিসগুলোকে হচ্ছে সে করার জন্য, মানে এই টেলওয়েন্টটা পুরোটাই হচ্ছে একদম লাইট ওয়েট, বুঝতে পারছি? অনেক লাইট ওয়েট, কারণ যা আছে এখানে বানিয়ে রাখছে, আমরা জাস্ট যেটা ইউজ করবো সেটা ইউজ করব। আমরা চলে যাব হচ্ছে ফ্রেমওয়ার্ক গাইডের ভিতরে। আমরা ইউজ করবো হচ্ছে ফ্রেমওয়ার্ক গাইড, মানে ফ্রেমওয়ার্ক কোন ফ্রেমওয়ার্কের জন্য কীভাবে করতে হবে। ফ্রেমওয়ার্ক গাইডে আসার পর দেখেন এখান থেকে নেক্সট.জেএস জন্য দেওয়া আছে লারাভেল, ভাইট, নাক্স, গ্যাটসবি, সলিড, তারপর হচ্ছে স্ভেল্ট, অ্যাঙ্গুলার, রুবি, রিমিক্স, হ্যাঁ পার্সেল, তারপর হচ্ছে ম্যাচিওর, তারপর হচ্ছে এখান থেকে আরও অনেক ফ্রেমওয়ার্ক আছে। সো যে যেটা নিয়ে কাজ করে, টেলওয়েন্ট যেটার মধ্যে ইউজ করুক না কেন, সেটার মধ্যে নিয়ে ইউজ করতে পারবে। আমরা কোনটার মধ্যে ইউজ করব? এই ভাইটের মধ্যে ক্লিক করলাম। ভাইটের মধ্যে টেলওয়েন্টটাকে ইনস্টল করার জন্য যা যা কমান্ড সব এখানে দেওয়া আছে। ফার্স্টে কি বলতেছে? ক্রিয়েট ইউর প্রজেক্ট। আমরা তো ক্রিয়েট প্রজেক্ট করেই রাখছি, তাহলে এটা দরকার নাই। আমরা চলে যাব হচ্ছে টেলওয়েন্ট সিএসএস ইনস্টলের যে প্রসেসটা, সেটাতে। এখানে বলতেছে এই কমেন্টটা দেওয়ার জন্য এটাকে নিয়ে যাওয়ার পর এখান থেকে আরেকটা ওপেন করলাম, পাওয়ারশেল। এটা থাকুক, এটার মধ্যে আমাদের প্রজেক্ট রান হচ্ছে, এটা থাকুক। আরেকটা ওপেন করলাম, এটার ভিতরে আমরা ইনস্টলেশনের কাজ করবো, এটা দিলাম। দেওয়ার পর হচ্ছে সেকেন্ড লাইন কপি, এটা ইনস্টল হোক। তারপর এটা দিয়ে দিব। এটা দিলে দেখবেন এখানে নতুন একটা ফাইল ক্রিয়েট হবে, এই যে টেলওয়েন্ট config.js ক্রিয়েট হয়েছে। দেন হচ্ছে বলতেছে কি 3 নাম্বার স্টেপে গিয়ে বলছে টেলওয়েন্ট config.js যে ফাইলটা ক্রিয়েট হয়েছে, এটার ভিতরে এই কোডটা নিয়ে কপি করে পেস্ট করো। এই যে কপি করলাম,
তারপর হচ্ছে আমি চলে যাব টেলওয়েন্ট কনফিগ, এখানে যা যা আছে এইগুলোকে আমি কাট করে এইটা বসাই দিব। তারপর বলতেছে ইন্ডেক্স ডট সিএসএস এর ভিতরে এই লাইনটা বসানোর জন্য চলে যাব হচ্ছে ইন্ডেক্স ডট সিএসএস এর মধ্যে, সোর্সের ভিতরে আমাদের ইন্ডেক্স ডট সিএসএস, এখানের ভিতরে যা যা ছিল এইগুলোর মধ্যে আমি এই তিনটা বসাই দিব। তারপর বলতেছি কি npm run dev দিলে নতুন করে এটা স্টার্ট হবে। আমরা অনেক জায়গায় চেঞ্জেস করছি, তাই আমাদের প্রজেক্টটা নতুন করে আবার স্টার্ট করতে হবে। আমি নোডে আসার পর এখান থেকে কন্ট্রোল সি দিয়ে আমি হচ্ছে অফ করলাম, তারপর আবার npm run dev দিলাম, হয়েছে? টেলওয়েন্ট চলে আসছেন আমাদের প্রজেক্টের মধ্যে। সো এইভাবে আমরা হচ্ছে কমান্ড দিয়ে দিয়ে প্রজেক্টের মধ্যে টেলওয়েন্টটাকে ইমপ্লিমেন্ট করব। ক্লিয়ার এতটুকু টেলওয়েন্ট কীভাবে আনতে হয় প্রজেক্টে? আচ্ছা, সো টেলওয়েন্ট নিয়ে আসলাম, তার মানে এখন আমাদের প্রজেক্টের মধ্যে টেলওয়েন্ট কাজ করবে। আমি যদি একটু টেস্ট করি app.css এর মধ্যে এখানে আসি, ক্লাস নেম ধরেন টেক্সট রেড আসছে কালার। এখন এখান থেকে আমি যে বলছিলাম না টেলওয়েন্ট ইন্টেলিজেন্স একটা এক্সটেনশন ইনস্টল করে রাখার জন্য, এই যে দেখেন আমি এখানে লিখলাম টেক্সট, দিলাম এটা, দেখেন এখানে আমাকে কত কিছু সাজেস্ট করতেছে, সব কিছু আপনাকে সাজেস্ট করবে, আপনাকে টেলওয়েন্টে গিয়ে গিয়ে আর খোঁজা লাগবে না। এই যে টেক্সট অ্যাক্সেস দিতে চাচ্ছেন, সে বলতেছে এই টেক্সট অ্যাক্সেসের ফন্ট সাইজ হচ্ছে 12 পিক্সেল, এসএম এর ফন্ট সাইজ হচ্ছে 14, বেজের 16, 18, 20, 24, 30, 36, 48 এভাবে যেটা আপনি চাচ্ছেন। আবার হচ্ছে কালার দিতে চাচ্ছেন, টেক্সট দিয়ে এভাবে স্লেট দিয়ে কালার দিবেন, এই যে সাজেস্ট করতেছে কি কি কালার আছে, ঠিক আছে? সো এখান থেকে আপনি সব কিছু পেয়ে যাবেন এখন। আচ্ছা, এটা বুঝলাম আমরা এইভাবে কাজ করতেছে, ওকে ওয়েল। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই প্রজেক্টের মধ্যে আমাদের যে টেলওয়েন্টের প্রজেক্টটা আছে সেটাকে নিয়ে আসবো। টেলওয়েন্টের প্রজেক্টটাকে নিয়ে আসার জন্য আমরা যে কাজটা করব, এই যে টেলওয়েন্ট প্রজেক্টটাকে আমি ওপেন করি ভিএস কোডে। ওপেন করার পর চলে যাব হচ্ছে ইন্ডেক্সের মধ্যে, এইখান থেকে ন্যাভবারটাকে নিয়ে যাব। ন্যাভবার নিয়ে কোথায় নিয়ে যাব? এখন দেখেন মাল্টি পেজ তো নাকি, আমাদের হোম পেজও থাকবে, অ্যাবাউট পেজও থাকবে, আরও পেজ থাকলে আরও পেজ থাকবে। যখন মাল্টি পেজের হবে তখন আমরা প্রজেক্টগুলোকে সুন্দরভাবে সাজাবো। যেমন কম্পোনেন্ট তো একটা নিচেই, সোর্সের ভিতরে আর একটা ফোল্ডার নিব, এটার নাম দিব হচ্ছে পেজেস। কয়টা ফোল্ডার নিলাম? দুইটা, একটা হচ্ছে কম্পোনেন্টের জন্য আর একটা হচ্ছে পেজের জন্য। যত পেজ আসবে সব ফাইল এটার ভিতরে পেজেস ফোল্ডারের ভিতরে আসবে, যত কম্পোনেন্ট সব এই কম্পোনেন্টের ভিতরে আসবে। সো আমাদের এখন পেজ কয়টা? দুইটা, একটা হচ্ছে হোম পেজ, এখান থেকে হোম ডট জেএসএক্স হোম পেজ, আর একটা হচ্ছে অ্যাবাউট ডট জেএসএক্স। হয়েছে? পেজেসের মধ্যে দুইটা পেজ নিলাম, একটা নিচে হোম পেজ আর একটা নিচে অ্যাবাউট পেজ। ওকে, দুইটা পেজ নিলাম। দুইটা পেজ নেওয়ার পর এখন কি করব? আচ্ছা, আরেকটা জিনিস, আমি টেলওয়েন্টের যে ইনস্টল যে করলাম এটার মধ্যে নতুন নতুন যে জিনিসগুলো আসলো সেই জিনিসগুলো কি সেটা আগে আপনাদের সাথে একটু এক্সপ্লেইন করি। প্রথমত আসি টেলওয়েন্ট কনফিগ। এই টেলওয়েন্ট কনফিগটা নেওয়া হচ্ছে এই টেলওয়েন্টটাকে কনফিগারেশন করার জন্য, রান করার জন্য। এখানে দেখেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে কন্টেন্ট। এই কন্টেন্টের ভিতরে কি দেওয়া আছে? ইন্ডেক্স ডট এইচটিএমএল, তারপর সোর্স দিয়ে এখানে কিছু হিজিবিজি জিনিস দেওয়া আছে। এগুলোর কাজ কি? এখান থেকে এই যে কন্টেন্ট দিয়ে দেওয়া আছে যে ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটার কাজ কি? এটা দিয়ে বোঝাচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল যে ডট স্ল্যাশ দিয়ে এখান থেকে বের হয়েছে, বের হওয়ার পর চলে গেছে কোথায়? ইন্ডেক্স ডট এইচটিএমএল এর ভিতরে। সে বলছে ইন্ডেক্স ডট এইচটিএমএল এর ভিতরে আমি যদি এখানে কোনো টেলওয়েন্টের কাজ করে রাখি, টেলওয়েন্ট সিএসএস এর, সেক্ষেত্রে এই টেলওয়েন্টটা ইন্ডেক্স ডট এইচটিএমএল এর ভিতরে কাজ করবে। তারপর সে চলে গেছে কোথায়? ডট স্ল্যাশ দিয়ে সোর্স, সোর্সের ভিতরে এই যে দুইটা স্টার দিয়ে স্ল্যাশ দিয়ে স্টার্ট দিছে, এইগুলা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে এই সোর্সের ভিতরে যত ফাইল আছে, সোর্সের ভিতরে যত ফাইল থাকবে সবগুলোর ভিতরে হচ্ছে এই টেলওয়েন্ট কাজ করবে। ক্লিয়ার? এবং সেই ফাইলগুলোর নাম হইতে হবে কি? জেএস অথবা জেএসএক্স। আমরা জানি ভাইটের মধ্যে কাজ করতে গেলে এখানে দিতে হয় কি? জেএসএক্স। কিন্তু অনেক আছে যেগুলোর মধ্যে জেএসএক্স দেওয়া লাগে না, শুধু জেএস দিলেও কাজ করে। যদি কেউ টাইপস্ক্রিপ্ট নিয়ে কাজ করে সে টিএস দিবে। আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছি তাই আমরা দিচ্ছি কি? জেএসএক্স। যে টাইপস্ক্রিপ্ট নিয়ে কাজ করবে সে দিবে টিএসএক্স। বুঝতে পারছি? যেটি থাকুক না কেন সেটার মধ্যেই হচ্ছে কাজ করবে। ক্লিয়ার? আচ্ছা, এই যে কন্টেন্ট এগুলোর বাইরে কোথাও হচ্ছে টেলওয়েন্ট কাজ করবে না। আপনি সোর্সের বাইরে যদি কোনো ফাইল ক্রিয়েট করেন, সেটার ভিতরে যদি কোনো কাজ করেন, সেটাতে কিন্তু টেলওয়েন্ট কাজ করবে না, শুধু এখানে যা বলা আছে তার ভিতরেই কাজ করবে। তারপর এইগুলাতে আমরা আস্তে আস্তে যাব। তারপর আসেন হচ্ছে ইন্ডেক্স ডট সিএসএস। এখানে তিনটা জিনিস আছে টেলওয়েন্টের মধ্যে, তিনটা স্ট্রাকচারে হচ্ছে তাদের
সিএসএস গুলো ইয়ে করা আছে, একটা হচ্ছে বেজ, তারপর আছে হচ্ছে কম্পোনেন্ট, তারপর আছে হচ্ছে ইউটিলিটিস। বেজের ভিতরে আছে হচ্ছে কমন সিএসএস গুলো, কমন সিএসএস গুলো তারা হচ্ছে বেজের ভিতরে রেখে দিয়েছে। তারপর আসেন হচ্ছে কম্পোনেন্ট। কম্পোনেন্ট জিনিসটা কি, আমরা বুটস্ট্র্যাপের মধ্যে অনেক কম্পোনেন্ট দেখছি না, মানে একটা জিনিস, একটা কার্ড কম্পোনেন্ট আকারে বানায় রাখছি, জাস্ট কার্ডটাকে কপি করে এনে বসাই দিলে এই কার্ডের মধ্যে যাবতীয় যা যা আছে সব কিছু সিএসএস কাজ করতেছে, এটা একটা কম্পোনেন্ট। হ্যাঁ, তো এই রিয়েক্টের মধ্যেও অনেক, মানে টেলমেন্টের মধ্যে অনেক কম্পোনেন্ট তারা বানিয়ে রাখছে। হ্যাঁ, ধরেন হচ্ছে মানে কার্ড নামক একটা ক্লাসের নাম আছে, এই কার্ডটা নিলাম, কার্ডে নেওয়ার পর এটার ভিতরে কিছু কোড আছে, এই কার্ডটা নিয়ে যখন আমি বসাবো এটার ভিতরে যা যা থাকবে সবগুলো মিলে পুরো একটা কার্ডের তার একটা ডিজাইন বানা রাখছে, মনে করতে পারেন এরকম। আমি যদি এখানে আসি, আসার পর এখান থেকে এই যে কম্পোনেন্ট, টেলমেন্টের কম্পোনেন্টে গেলাম, এইখানে এই টেলমেন্টের কম্পোনেন্টের ভিতরে আপনি হচ্ছে দুই একটা বেসিক জিনিস পাবেন ফ্রি, বাকি সব হচ্ছে প্রিমিয়াম। এই যে আমরা বুটস্ট্র্যাপে যেমন কম্পোনেন্ট পাইতাম অনেক সুন্দর সুন্দর অনেক কম্পোনেন্ট, টেলমেন্টে আপনি এটা পাবেন না, এনে সব হচ্ছে প্রিমিয়াম। আর আমাদের প্রিমিয়াম এটা কেনারও দরকার নেই, আমরা যত কম্পোনেন্ট আছে সব আমরা নিজেরা বানাই ফেলবো, যা যা দরকার আমরা নিজেরা বানাই ফেলবো। তবে টেলমেন্টেরও আরও কিছু ফ্রেমওয়ার্ক আছে, এই কম্পোনেন্টগুলো বানিয়ে বানিয়ে রেখে দিচ্ছে, সেগুলো ইউজ করা যায়, সমস্যা নাই। ওইগুলোতে আমি আপাতত যাচ্ছি না, ওইগুলো হচ্ছে কম্পোনেন্ট। হ্যাঁ, কম্পোনেন্টগুলো তাদের এখানে রাখতেছে। আমরাও চাইলে এই কম্পোনেন্টের ভিতরে আমরা কম্পোনেন্ট বানিয়ে রাখতে পারবো। কিভাবে বানাবো? কম্পোনেন্টের ভিতরে @ দিতে হবে লেয়ার, লেয়ার দেওয়ার পর এখানে তিনটা জিনিস সাজেস্ট করতেছে। আপনি কি কমন সিএসএস কিছু বানিয়ে রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে বেস দিয়ে এটার ভিতরে সিএসএসগুলো করেন। দেন হচ্ছে আপনি যদি চান কম্পোনেন্ট বানাতে, লেয়ার দিয়ে কম্পোনেন্ট দেন, আপনি এখন নিজস্ব কম্পোনেন্ট এই কম্পোনেন্টের তাদের কম্পোনেন্ট এটার ভিতরে স্টোর করতে পারবেন আপনার এই প্রজেক্টের জন্য। আপনি যাচ্ছেন ইউটিলিটিস বানাতে। ইউটিলিটিস জিনিসটা কি? ইউটিলিটিস জিনিসগুলো হচ্ছে এই প্রত্যেকটা জিনিস, এই যে টেক্সট দিলাম, তারপর হচ্ছে ধরেন দিলাম রেড, এটা হ্যাঁ, এখন টেক্সট রেড 900 দিলে আপনি দেখতেছেন যে এই কালারটা আসে, এটা একটা ইউটিলিটিস। এখন আপনি এরকম আরেকটা বানাতে চাচ্ছেন, সেক্ষেত্রে আসেন আপনি এখানে, এখানে আসার পর ডট দেন, দিয়ে দেন টেক্সট, কি কালার দিব, ডিমের কালার, কালার দিয়ে ডিমের কালার কেমন হয় এটা, ধরেন আমি এটা দিলাম এখানে একটা কালার। এখন আপনি যখন টেক্সট ডিম দিবেন তখন ডিমের কালার আসবে, কালার হিসেবে আসবে এটা, বুঝতে পারছেন? তখন আপনি একটা নিজে বানাই দিলেন, ক্লিয়ার? এরকমভাবে আমরা চাইলে বানাইতে পারবো। সো আপাতত এটা দরকার নাই এখান থেকে আমরা, তবে তাদের যে জিনিসগুলো আছে এগুলো কাজ করানোর জন্য এগুলো লাগবে, এগুলো না দিলে তাদের এগুলো কাজ করবে না। ওকে, সো এই হচ্ছে টেলমেন্টের বিষয়, ক্লিয়ার সবার? এখন আসি app.jsx এর মধ্যে। আসার পর এখন আমাদের টেলমেন্টের প্রজেক্টটাকে সুন্দর করে এখানে সাজাতে হবে। আমি পেজেসের ভিতরে দুইটা পেজ নিয়েছি, একটা হচ্ছে হোম পেজ আর একটা হচ্ছে অ্যাবাউট পেজ। এখন হোম পেজের ভিতরে অনেকগুলো কম্পোনেন্ট আসবে না? আমরা তো দেখছি, যেমন এই যে হোম পেজের ভিতরে কতগুলো কম্পোনেন্ট আসবে। হোম পেজের ভিতরে নেটবার আসবে, দেন হচ্ছে ব্যানার আসবে, দেন হচ্ছে পোর্টফোলিও আসবে, আরও অনেকগুলো জিনিসপত্র আসবে। তো এই যে কম্পোনেন্টগুলো, এগুলো কোথায় রাখবো? এই কম্পোনেন্টের ভিতরে। এটা তো পেজ, তখন আমি কোনো পেজেস ফোল্ডার নেই, কারণ সেটা সাইটে ছিল একটা পেজের, তাই ডিরেক্ট হচ্ছে কম্পোনেন্টের ভিতরে এগুলো বসে দিয়ে সবগুলো কম্পোনেন্টকে আমি app.jsx এর ভিতরে এখানে বসে দিছি। এখন আমার তো পেজ মাল্টিপল, তাই পেজ নামক ফোল্ডার নিলাম, তারপর হচ্ছে হোম নিলাম। হোমের ভিতরে আমি কি করব, আমি এখান থেকে আগে RFCE দিয়ে হোমটাকে নিলাম, তারপর হচ্ছে এই যে হোম পেজটা আমি app.jsx এর ভিতরে এনে এইখানে এখানে বসে দিলাম হোমটাকে। এখন আমি এখানে আসলে পাবো হচ্ছে হোম পেজ। আমি যদি এখান থেকে অ্যাবাউট বসাই তাহলে আমি পাবো অ্যাবাউট পেজ। এখন আমি তো এখান থেকে চেঞ্জ করে করে আর পেজ চেঞ্জ করব না, সেটাও আমরা দেখব কীভাবে হচ্ছে এখান থেকে পেজগুলো চেঞ্জ হয়ে যাবে, সেটা আরও পরে। আপাতত আমি হোম পেজটাকে আগে ডিজাইন করি, অ্যাবাউট পেজটাকে আগে বানাই। তো এখান থেকে এই যে হোম পেজ আমি এখানে বানাইলাম, হোম পেজের ভিতরে আমি হোম পেজটাকে এখানে app.jsx এর মধ্যে বসে দিলাম, তাই হোম পেজটা আসতেছে। এখন এই হোম পেজের ভিতরে আসবে হচ্ছে অনেকগুলো কম্পোনেন্ট, এটা তো আর থাকবে না, সবগুলো ব্যানার থেকে শুরু করে নেবার আরও বাকি পার্টগুলো আসবে। তো এটা থাকবে কোথায়? সব কিছু এটার ভিতরে থাকবে। এখন দেখেন হোম পেজের কম্পোনেন্ট থাকবে, অ্যাবাউট পেজের কম্পোনেন্ট থাকবে, আরও পেজ থাকে সেগুলো কম্পোনেন্ট থাকবে। এখন এখানে একটা পেজ লাগা যাবে না, কোনটার কোন কম্পোনেন্ট, অনেকগুলো জিনিস হয়ে যাবে। আমরা কি করব, এই কম্পোনেন্টের ভিতরে আবার ফোল্ডার বানাবো। ধরেন এখান থেকে দিয়ে দিলাম হোম, কম্পোনেন্টের ভিতরে আরেকটা ফোল্ডার বানাইলাম, এখানে দিয়ে দিলাম অ্যাবাউট।
এখন কম্পোনেন্টের ভিতরে যে হোম ফোল্ডার আছে এটার ভিতরে থাকবে হোম পেজের যত কম্পোনেন্ট সব এটার ভিতরে। আবার অ্যাবাউট পেজের যেই কম্পোনেন্ট আসবে সেগুলো কম্পোনেন্ট ফোল্ডারের অ্যাবাউট ফোল্ডার যেটা আছে সেটার ভিতরে, তখন গুছানো থাকবে জিনিসগুলো। বুঝতে পারছি? আচ্ছা, তো এখন চলেন এই হোম পেজের যে কন্টেন্টগুলো আছে সেগুলো এই হোমের ভিতরে নিয়ে বসাই। এই যে হোম আছে, এই হোমটাকে আমি করলাম কপি, আর এই হোম বলে নেভার। তো কি আসবে এখান থেকে? কম্পোনেন্টের ভিতরে navbar.jsx, এই নেভারটাকে আমি এখানে বসাই দিলাম। বসে দেওয়ার পর এখানে কিছু চেঞ্জেস নিয়ে আসতে হবে। এখানে এটা আসবে, দেন হচ্ছে যত জায়গায় ক্লাস আছে সব হয়ে যাবে কি ক্লাস নেম। ডান, নেভার হয়ে গেল। অ্যাপ.js এর ভিতরে এই যে হোমের ভিতরে এখানে আসবে কি, এখানে আমি আগে হচ্ছে JSX ফ্র্যাগমেন্টটাকে নেই, নেওয়ার পর এখান থেকে এই যে নেভার, এই নেভারটাকে আমি এখানে বসাই দিলাম। আসছে নেভার, ইমেজ আসা নাই, ইমেজ আসবে, সমস্যা নাই। একসাথে আমি ইমেজগুলো কেউ কাজ করাই ফেলি। ইমেজেস ফোল্ডারের ভিতরে যত ইমেজ আছে সব কিছু কাট করে ফেলছি। আপনার পেন ড্রাইভের ভিতরে কাট করে ফেলছি কিনা আবার। আচ্ছা, এখান থেকে কপি করি, কপি করার পর এখানে আসি পাবলিক ফোল্ডারের ভিতরে, এখানে এসে সব কিছুকে পেস্ট করে দিলাম। ওকে, সব ঠিক আছে। দেন এবারে আবার যাই এখান থেকে, এই যে ইমেজ আর এটা আসবে না, আসছে, ঠিক আছে, ইন্ডেক্সে থাকি। তো ভালো করে খেয়াল করেন, স্ট্রাকচার খেয়াল করেন। কম্পোনেন্টের ভিতরে যে হোম আছে, হোমের ভিতরে আমি হোম পেজের যে নেভারটা সেটা রেখে দিছি কোথায়? কম্পোনেন্টের ভিতরে হোমের ফোল্ডারের ভিতরে। তারপর আসবে কি banner.jsx, এটা হচ্ছে ব্যানার নাকি? ব্যানারের ভিতরে এসে আমি হচ্ছে ব্যানারটাকে বসাই দিলাম। এখন এইখানে এটা পাবো কোথায়? ডিরেক্ট। এখানে py দুইবার দিয়েছেন, কোথায়? এক্সেল ডিভাইসে হয়ে যাবে এটা, এই যে দিয়ে দিলাম। ওকে, এখন ব্যানারটাকে কি করতে হবে? হোম পেজে এসে এইখানের মধ্যে ব্যানারটাকে বসাই দিলাম। আসছে ব্যানার, ডান। তারপর কি আসবে? পোর্টফোলিও, কপি করলাম, এখান থেকে পোর্টফোলিও বসাই দিলাম। যত জায়গায় ইমেজ আছে স্ল্যাশ বসাই দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে আরও একটা জিনিস হবে, সেটা হচ্ছে এটাকে বাদ দিয়ে দিতে হবে। ওকে, ডান। তারপর হয়ে যাবে যত ক্লাস আছে সব হয়ে যাবে ক্লাস নেম। পোর্টফোলিও ঠিক করে দিলাম। তারপর এখানে এসে হয়ে যাবে পোর্টফোলিও, দেখি পোর্টফোলিও চলে আসছে। তারপর কি থাকবে? ফুটারটাকে করলাম কপি, দেন হচ্ছে হোমের ভিতরে আসবো, আসার পর নিব ফাইল, দেন footer.jsx ce, ফুটারের ভিতরে আসবে হচ্ছে ফুটার, দেন হচ্ছে এখানে আপনার এটা ভুল আছে কোনো একটা জায়গায়, ডিভ এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, এখানে একটা এক্সট্রা ডিভ দেখা যাচ্ছে, এই যে তাও সমস্যা আছে। ইউএল শুরু হয়েছে এখানে, এটা শেষ হয়েছে, তারপর হচ্ছে ইউএল শুরু শেষ,
এলআই শুরু এলআই শেষ, এলআই শুরু এলআই শেষ, এলআই শুরু এলআই শেষ, তারপর ইউএল শেষ। আর এই যে অ্যাঙ্কর ট্যাগগুলো আছে, অ্যাঙ্কর ট্যাগগুলোর মধ্যে এই যে এই আইকনটা দুইবার শেষ করছেন, এই যে হয়ে গেছে। তারপর এইখান থেকে দেওয়া আছে হচ্ছে কি, এখানে দেওয়া আছে দুইবার কালার দেওয়া আছে, এগুলো কেন? কালার এগুলোর মধ্যে কি থাকবে, কি কালার থাকবে ফুটারটার মধ্যে? হোয়াইট না ব্ল্যাক? হোয়াইট মনে হয়। তারপর এখানে যে ইনলাইন ব্লক আছে না, ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়েছেন, ডিসপ্লে ফ্লেক্স তো ইউজ করা আছে, তাইলে আবার এখানে ইনলাইন ব্লক ইউজ করতে পারবেন না, এগুলো এরর চলে আসবে। এটা গেল। তো এইখান থেকে আপনার ইউএল শেষ হইলো, ইউএল শুরু হইলো শেষ হইলো, তারপর এখানে ডিপ শুরু হইলো শেষ হইলো, দেন হচ্ছে এইখানের মধ্যে ওকে, এখন এরর ঠিক হয়ে গেছে। তারপর যত জায়গায় ক্লাস আছে সব হয়ে যাবে ক্লাস নেম। ডান। কোনো ইমেজ কি আছে? ইমেজ নাই। হোমে আসবো, আসার পর এখান থেকে ফুটারটাকে বসাই দিব। হয়েছে? আচ্ছা, আর কিছু বাকি আছে? আইকন আসা নাই, ফন্ট ফ্যামিলি আসা নাই, ফন্ট ফ্যামিলিও তো আমাদের বসাইতে হবে। আচ্ছা ওকে, আমরা যেখানে ছিলাম কম্পোনেন্ট আকারে আমরা ভাগ করছি। সো পরবর্তীতে যখন আমাদের অ্যাবাউট পেজ আসবে তখন অ্যাবাউট পেজের ভিতরে আমরা হচ্ছে অ্যাবাউট পেজের কম্পোনেন্টগুলো এইগুলোতে রেখে অ্যাবাউট পেজের কম্পোনেন্টগুলো এখানে রেখে দিব, তারপর হচ্ছে app.jsx-এ এসে আমরা এগুলোকে রাউট করব পরবর্তীতে। এই প্রজেক্টটাকে আমি আপনাদেরকে বানিয়ে হচ্ছে এই যে অ্যাবাউট পেজটাকে আমি হচ্ছে বানাই দিব, সমস্যা নাই। এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এইখানের মধ্যে আমাদের অনেকগুলো জিনিস বাকি। হ্যাঁ, আমাদের অনেকগুলো জিনিস বাকি। সেটা হচ্ছে আমরা আইকন নেই, আমরা ফন্ট ফ্যামিলি নেই। ট্যালেন্টের মধ্যে ফন্ট ফ্যামিলি কিভাবে নিতে হয় চলেন সেটা দেখি, এবং হচ্ছে আইকন। তো আমরা হচ্ছে আগে ফন্ট ফ্যামিলিটাতে যাই। এখানে আমরা যাব হচ্ছে গুগল ফন্টসের মধ্যে। যাওয়ার পর আমাদের ফন্ট ফ্যামিলিটা কি ফন্ট ফ্যামিলি ছিল? আমাদের ছিল হচ্ছে রোবোটো। তো এখানে আসবো, আসার পর সার্চ করব রোবোটো। আসার পর এই যে এটা গেট ফন্টে আসার পর দেন হচ্ছে আমরা এই যে গেট এমবেড কোড, তারপর হচ্ছে এই যে লিঙ্ক। আমাদের কি করতে হয় ইম্পোর্ট অথবা লিঙ্ক। আমি একটা কাজ করি, এটা হচ্ছে সিএসএস এর মধ্যে গিয়ে আর কোনো ফাইল বাড়াবো না, আমি এই পুরোটাকে কপি করে আমাদের যে index.html আছে না, এটার মধ্যে এখানে রেখে দিলাম। তো এগুলো এখানে থাকুক, কোনো সমস্যা তো নাই। আমাদের সিএসএস এর ফাইল ক্লিন থাকলো, সিএসএস এর ফাইল কি ক্লিন থাকলো। এখানে আমরা যখন কোনো এক্সটার্নাল সিএসএস যদি আমরা করা লাগে তো এখানে করলাম, কোনো আর হিজিমিজি হলো না। তো এটার ভিতরে রেখে দিলাম, এটাও তো আমাদের আর কোনো কাজ নাই এখানে index.html এর। সো এখানে এটা রেখে দিলাম। তারপর কি করতে হবে, ফন্ট ফ্যামিলির ভিতরে এই জিনিসটা নিয়ে বসাইতে হয়। এখন টেইলওয়েন্ডের ভিতরে ফন্ট ফ্যামিলি কীভাবে লিখতে হয় চলেন এখানে সার্চ করি। ফন্ট ফ্যামিলি লেখার পর এগুলো হচ্ছে তাদের ডিফল্ট তো আমরা ইউজ করবো না, আমাদের কাস্টমগুলো ইউজ করতে হবে। এটার জন্য যেতে হবে নিচে, দেখেন tailwind config.js ফাইলের ভিতরে ফন্ট ফ্যামিলি নাম দিয়ে এখানে কিছু জিনিসপত্র দেওয়া আছে। সো এতটুকুকে আমি করব কপি করার পর চলে যাব হচ্ছে tailwind config-এ। যাওয়ার পর দেখেন কিসের ভিতরে রাখছে, এটাকে থিমের ভিতরে রাখছে। এই যে থিমের ভিতরে আমি এখানে আসবো, আসার পর এটাকে বসাই দিলাম। দেওয়ার পর একটাকে রাখি, বাকিগুলোকে বাদ দিই। বাদ দেওয়ার পর এখানে আমি নাম দিয়ে দিব হচ্ছে প্রাইমারি। ঠিক আছে, কি নাম দিলাম? প্রাইমারি। দেওয়ার পর তাদের যে ফন্ট ফ্যামিলির যে ইয়েটা ছিল সেটাকে আমি ওখান থেকে কপি করার পর এখানে এসে আমার এই যে ফার্স্ট পার্টটা নিয়ে বসাই দেব এই ফার্স্ট পার্টের এইখানে, সেকেন্ড পার্টটা নিয়ে বসাই দিব সেকেন্ড পার্টের এইখানে। যদি এরকম আরও থাকতো তাহলে সেগুলো কমা দিয়ে এখানে বসাইতাম। যেহেতু আর নাই, আর বসাবো না, আর এইখান থেকে এগুলোকে বাদ দিয়ে দিব। এখন আমি যখন ফন্ট ফ্যামিলি প্রাইমারি লিখব তখন আমার এই ফন্ট ফ্যামিলিটা কাজ করবে। বুঝতে পারছি? ওকে, প্রাইমারি কেন দিলাম, এটা বেশি ইউজ হচ্ছে তাই প্রাইমারি দিলাম। যদি আমার আরও ফন্ট ফ্যামিলি থাকতো সেটাকে আমি হচ্ছে ওই যে সেকেন্ডারি দিয়ে লিখে ফেলতাম। তো এটা হচ্ছে মানে স্ট্যান্ডার্ড ওয়ে আর কি, এভাবে নামগুলো দেওয়া।
প্রাইমারির ভিতরে প্রাইমারি রেখে দিলাম, সেকেন্ডারির ভিতরে আমি সেকেন্ডারিটা রেখে দিতাম যদি থাকতো। এখন চলেন এই প্রাইমারি ফন্ট ফ্যামিলিটা ইউজ করতে পারিনি কি না আমরা সেটা দেখি। চলে যাব হচ্ছে এই কম্পোনেন্টের হোমের ভিতরে, দেন চলে যাব নেভবারের মধ্যে, তারপর ইউএল এর ভিতরে আমরা ফন্ট ইউজ করি নাই, আমি এখান থেকে ইউজ করব হচ্ছে ফন্ট প্রাইমারি, সাজেস্ট করতেছে অলরেডি হয়ে গেছে। আমি যদি রাইট ক্লিক করে এখানে আসি, এখানে আসার পর ইউএলের ভিতরে আসলে আমরা দেখতে পাবো হচ্ছে এই যে ফন্ট প্রাইমারির ভিতরে ফন্ট ফ্যামিলি রোবোটো সাইন্স সেরিফ কাজ করছে। এই যে আমি অন অফ করে দেখেন, দেখছেন ফন্ট ফ্যামিলি কাজ করছে না? আচ্ছা, তার মানে এভাবে আমরা আমাদের ফন্ট ফ্যামিলিটাকে কাজ করাইতে পারবো খুব ইজি। জাস্ট ট্যালেন্ট কনফিগের ভিতরে একটা যে কোনো একটা নাম দিয়ে আমরা হচ্ছে এটাকে রেখে দিব। আপনি চাইলে এটাকে রোবোটো নামও রাখতে পারেন। আপনি যদি মনে হয় যে আপনার কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি আপনি ভুলে যাবেন, সেক্ষেত্রে আপনি নামই দিয়ে দিন এটা রোবোটো, আপনি বুঝবেন ফন্ট রোবোটের ভিতরে রোবোটো ফ্যান ফ্যামিলিটা আছে। অন্য কোনো যদি ধরেন থাকলো হচ্ছে ওপেন সেন্স থাকলো, তারপর হচ্ছে ধরেন আপনার হচ্ছে অন্য কোনো কিছু থাকলো, হ্যাঁ সেগুলোকে আপনি সেই নামে হচ্ছে বসায় দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো ফন্ট ফ্যামিলি আমি এখানে বসাই দিলাম, ওকে বুঝলাম ফন্ট ফ্যামিলি আসলো। এখন কালার, এখানে আমরা কালার কিন্তু যদি দেখাই, এখানে আমরা হচ্ছে এই যে এই কালার ইউজ করে ফেলছি, বাট তাদের ফিগমাতে তো এই কালার ছিল না, এটা ছিল কি 15। দেখেন ম্যাক্সিমাম কালার হচ্ছে এই যে এইটা, তারপর একটু হালকা যেটা সেটা আছে হচ্ছে এই কালারটা। এখন এই যে এই কালারটা আছে, এই কালারটা আমি কিভাবে নিয়ে ইউজ করব, কাস্টম কালার, এটাকে আমি এখান থেকে কালারটাকে কপি করলাম। কপি করার পর আপনি চাইলে এখানে এসে এই যে টেক্সট ব্ল্যাক আছে না, এটাকে কেটে দিয়ে আপনি থার্ড ব্র্যাকেট দিয়ে হেজ দিয়ে সেই কালার কোডটা বসাই দিলেও এখানে কালারটা কাজ করবে। কাজ করছে? ওকে, কিন্তু এটা রাইট ওয়ে না এভাবে কালারটা বসায় দেওয়া। আমরা সুন্দরভাবে জিনিসটাকে কাজ করাবো কিভাবে, এখানে ফন্ট ফ্যামিলি যেমন নিচ্ছি না, এখানের ভিতরে এইভাবে কালার্স নিব, কালার্সের ভিতরে আমি হচ্ছে বসাই দিব, ধরেন এইভাবেও আমি নিলাম প্রাইমারি কালার একটা, প্রাইমারি কালারের ভিতরে আমার কালার থাকবে হচ্ছে এইটা, ঠিক আছে? ওইখানে কলম দেই নেই, প্রাইমারি কালার হিসেবে আমার এই কালারটা থাকবে। তারপর হালকা টাইপের যে কালারটা এইটা, এইখানের ভিতরে এই কালারটা আমি হচ্ছে কপি করব, কপি করার পর বসাই দিব এখান থেকে সেকেন্ডারি কালার হিসেবে এই কালারটা, বুঝতে পারছি? কালার্সের ভিতরে এইগুলা বসাই দিলাম, ওই অপোসিটি কমায় এখানে বসাই দিবেন, মানে এখান থেকে যা করবার ক্যাপাসিটি কমিয়ে মানে যেটা রাখবেন এটাই। আপনি এখানে RGBও রাখতে পারবেন, কোনো সমস্যা নাই, যেটা ইচ্ছে সেটা, মানে আপনি কালারটা এখানে বসাই দিবেন, যেটা বসাবেন সেটাই কাজ করবে। এটা হচ্ছে আপনার ধরেন ওই নাম দিলেন একটা, বুঝতে পারছি? চলেন এই সেকেন্ডারি আর প্রাইমারি কালার আমরা কাজ করাতে পারি কিনা দেখি। এখান থেকে আমরা দিব কি, এটা প্রাইমারি না, প্রাইমারি দিলাম, দেখেন কালার কাজ করছে, এই যে এই কালার দেখেন, এই যে হেজ দিয়ে বোঝাচ্ছে এই যে এটা। তারপর হচ্ছে হুবার করার পর কালার হয়ে যাবে এইটা, হুবার করার পর টেক্সট হবে কি সেকেন্ডারি, এই যে কালার চলে আসছে। এটা তো ইয়েটা করে নিতে হবে, হ্যাঁ এটা 60% না, তাহলে চলেন এইখান থেকে আমি একটা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে Talent CSS এইটা কালার, এটাকে আমি হচ্ছে না কালার ইয়ে করার জন্য আমি এটা লিখছি। কত পার্সেন্ট? 60% হয়েছে। ধরেন এই 6টাকে আমি হচ্ছে এখন হেক্সা কালার বানাই ফেললাম, এই যে ঠিক আছে, কম সহ আমি এটাকে হেক্সা কালার বানাই ফেললাম। ভালো করে কপি হয়েছে কিনা
কপি হয়েছে, হেক্সা কালার বানাই ফেললাম। অ্যান্ড এই হেক্সা কালারটাকে আমি হচ্ছে এখানে বসাই দিই। সেকেন্ড এটাই তো বসাইছি এইখানে, কিন্তু চেঞ্জই করি নাই। ঠিক আছে, এখন সেকেন্ডারির ভিতরে এই কালারটা বসে গেছে। তাহলে এইখানেও বসাই দেন, ব্যানারের ভিতরেও আপনি বসাই দেন। ব্যানারের ভিতরে এটা আসবে হচ্ছে কি টেক্সট প্রাইমারি, আর এটা হবে হচ্ছে সেকেন্ডারি। ঠিক আছে, ওকে। বাকিগুলোর ভিতরে চেঞ্জ করে ফেলতে পারবেন না? আচ্ছা, ঠিক আছে। তো এই পেজের মধ্যে মনে হয় কোনো কম্পোনেন্ট, রিউজেবল কম্পোনেন্টের কোনো কন্টেন্ট নাই, এগুলো যেহেতু ছবি, শুধু ইমেজ ট্যাগ, তো এইখানে এটা দরকার নাই মনে হচ্ছে আমার। ফুটারের এখানে এটা আসে না কেন? ও ওয়েট, না না না, এই যে টেক্সট স্লেট যে 300, এটাও তো বুটস্ট্র্যাপের আর টেলওয়েন্ডের একটা কালার নাকি? এটা তো আসার কথা না? এটা কেন আসতেছে না? চলেন সেটা দেখি। আমরা টেলওয়েন্ড কনফিগে যাই, যাওয়ার পর এই যে কালার এটা আছে না, এটাকে কাট করে এক্সটেন্ডের ভিতরে রাখি। এখন আসছে টেলওয়েন্ডের কালার কাজ করতেছে এখন। এটাকে যদি আপনি এক্সটেন্ডের বাইরে রাখেন আর কাজ করবে না। রিজনটা কি? আপনি যখন এক্সটেন্ডের বাহিরে এটাকে রাখবেন কালার্স, তখন সে বুঝবে হচ্ছে আপনি এইখানে যে কালার দিচ্ছেন এটাই ফাইনাল, মানে টেলওয়েন্ডের আর কোনো কিছু কাজ করবে না। কালার যত আছে টেলওয়েন্ডের সব বাদ, শুধুমাত্র আপনার এখানে যেটা আছে সেটাই কাজ করবে। আপনি যখন এটাকে এক্সটেন্ডের ভিতরে রাখবেন তখন সে বুঝবে টেলওয়েন্ডের যা আছে সেগুলোও থাকবে, আপনি এগুলোও ইউজ করবেন। বুঝতে পারছি? তখন এভাবে রাখবেন। ফন্ট ফ্যামিলি তো হচ্ছে আর আমি ডিফল্ট এগুলো ইউজ করব না, এই জন্য এটা বাইরে থাকুক কোনো সমস্যা নাই, মানে এখানে যা আছে তাই আমি ইউজ করব, অন্য কিছু ইউজ করব না। আর ফন্ট ফ্যামিলির ক্ষেত্রে তো এইটাই হয়। কিন্তু কালার তো শুধুমাত্র যে আমি ভেরিয়েবলে যেটা রাখলাম এটাই, এরকম না, আমি অন্যগুলোও চাইলে ইউজ করতে পারি। অনেক কিছুই জেল টেলওয়েন্ডের মধ্যে আমার কোনো একটা কালার ওইখান থেকে আমার মিলে গেছে বা ওইটাই আমি ইউজ করলে চলবে, আমি এখান থেকে ইউজ করলাম, সমস্যা নাই। যেমন হোয়াইট কালারটা আমি হচ্ছে টেলওয়েন্ডের টেক্সট হোয়াইট দিয়ে দিব, যেখানে হোয়াইট, শুধু হোয়াইটের জন্য আমার এখানে ভেরিয়েবল নেওয়ার দরকার কি? ব্ল্যাক কালারটা আমি ইউজ করবো এখানে, রেড কালারটা আমি ইউজ করবো এখানে, বা একদম সলিড ইয়েলো কালার, অথবা মানে অনেক কালারই তো আছে টেলওয়েন্ডের মধ্যে, সেগুলো আমার দরকার, ওইখান থেকে আমি ইউজ করে ফেলবো। সো কালারটাকে রাখবো কিসের মধ্যে? এক্সটেন্ডের ভিতরে, যাতে হচ্ছে আমাদের এখান থেকে টেলওয়েন্ডটা সহ কাজ করে। বুঝতে পারছি? আচ্ছা, তো এখান থেকে ফুটারে আসি। এখন দেখেন এই যে স্লেটেরটা কাজ করতেছে। সো এটার ভিতরে আসবে কি? এটা না, এটা ব্ল্যাক, এটা মনে হয় প্রাইমারিটাই। ঠিক আছে, এটা কোন জায়গায় দিছি প্রাইমারি? এটা কি আসছে? এটা ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক দিয়ে রাখছেন, এই যে ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কেন? এখানে ব্যাকগ্রাউন্ড দরকার নাই, ব্যাকগ্রাউন্ড দরকার নাই, কিন্তু এটার ইয়ে কি ছিল ব্যাকগ্রাউন্ড? এটার ব্যাকগ্রাউন্ড তো ছিল হোয়াইট, ডিফল্টভাবে এটার ব্যাকগ্রাউন্ড থাকবে হচ্ছে হোয়াইট। পিএইচজি হোয়াইট, ওভার করার পর রেড হবে। ঠিক আছে, সো টেক্সটটা হবে কি? আইকনগুলার টেক্সট হবে হচ্ছে প্রাইমারি। ওকে, এখন তো আইকন নাই তাই বসতেছে না আর কি, এই যে আইকন, এই আইকন আমরা বসাবো। ওকে, বুঝতে পারছি কালার ফন্ট ফ্যামিলি কিভাবে নিব। আচ্ছা, এটা গেল। এখন আমরা নিব কি ফন্ট, কি বলে এটাকে? আইকন আমরা এখন আর হচ্ছে ইয়ে থেকে নিব না, ওই যে ফন্ট অসাম আছে না ওইখান থেকে নিব। আমরা যাব হচ্ছে রিয়েক্ট আইকনস। এই রিয়েক্ট আইকনস লিখে সার্চ করব, যে লিঙ্কটা আসবে সেটাতে চলে যাব। এখানের মধ্যে সব ধরনের আইকন আছে, এই যে ফন্ট অসামের সহ আছে। আমরা তো শুধুমাত্র এতদিন ফন্ট অসাম ইউজ করতাম, এটার ভিতরে আবার কিছু প্রিমিয়াম ছিল, প্রিমিয়ামগুলো আমরা ইউজ করতে পারতাম না, শুধু ফ্রিগুলো। বাট এখানে দেখেন আইকনের জগতে যত আইকন আছে সব এখানে আছে, আপনি পাবেন, তাও সব হচ্ছে ফ্রিতে।
ঠিক আছে। সো এইখানে থাকবো আমরা, থাকার পর এইখান থেকে আমি ধরেন সার্চ করলাম ফেসবুক। এখানে সার্চ করার আগে আমি আরেকটা জিনিস দেখি, এইটাকে আমাকে আগে হচ্ছে ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য কী করতে হবে, এই যে এই কমান্ডটা, ইনস্টল ছাড়া কোনো কিছু নাই। কপি করলাম, কপি করার পর এখানে আসি, এই রিয়াক্ট আইকনটাকে ইনস্টল করে নিব। এটা যখন ইনস্টল করব তখন আমরা প্যাকেজ.json এর মধ্যে এসে রিয়াক্ট আইকনসটাকে পাবো। এই যে এখন ইনস্টল হয়েছে, ইনস্টল ডান। এখন আমরা কিভাবে এটাকে ইউজ করব, ইনস্টল হয়ে গেছে। এখন ফেসবুক লিখে সার্চ করলাম, ফেসবুক লিখে সার্চ করার পর ফেসবুক চলে আসছে, এটা দরকার। দেখেন এখান থেকে দুইটা জিনিস আসছে, কিভাবে ইউজ করতে হবে আইকনটা। ফার্স্টে এটাকে ইনপুট করতে হবে, ইনপুট করলাম এইখানে। দেন হচ্ছে এটাকে সিঙ্গেল ট্যাগ হিসেবে আপনি এটাকে বসায় দিতে পারবেন। কোথায় বসাবো এটাকে, এই যে ফেসবুক, এটা টুইটার, এই যে ফেসবুক হয়েছে। ওকে, তারপর কি আছে, টুইটার। কপি, ইম্পোর্ট, এখান থেকে করলাম ইম্পোর্ট। দেন হচ্ছে এটাকে বসাই দিব এই টুইটারের জায়গায়। তারপর আসবে কি, বাস্কেটবল। এগুলা তারপর পিন্টারেস্ট, পিন্টারেস্ট কপি করলাম, ইম্পোর্ট করলাম, আর হচ্ছে এটাকে নিয়ে বসাই দিব পিন্টারেস্টের এই জায়গায়। আসছে সব আইকন, ওকে, সব আইকন এখানে চলে আসছে। আরেকটা জিনিস এখানে দেখেন, দেখেন এই যে ফেসবুক, টুইটার, বাস্কেটবল, এই সবগুলা এক জায়গা থেকে ইনপুট করা হয়েছে না। এই যে দেখেন রিয়াক্ট আইকন, তারপর হচ্ছে /fa, শুধু এটা ইনপুট করা হয়েছে ডিফারেন্ট আরেকটা জায়গা থেকে, রিয়াক্ট আইকন থেকে SL। বুঝতে পারছি, যেগুলো সেম জায়গা থেকে ইনপুট হয়েছে সেগুলো আমি হচ্ছে মাল্টিলাইনে রাখবো না, এখানে কমা দিয়ে দিয়ে এক জায়গায় বসাই দিব। যেটা ডিফারেন্ট সেটা শুধুমাত্র ডিফারেন্ট জায়গায় থাকবে। যদি SL থেকে আরও কিছু থাকতো তাহলে সেগুলো SL এর এইখানে রেখে দিতাম। বুঝতে পারছেন, এই যে কাজ করে। তার মানে এখান থেকে আমরা কি কি করলাম, পুরো প্রজেক্টটাকে, টেলওয়েন্টের প্রজেক্টটা একটা, টেলওয়েন্টের একটা প্রজেক্ট এর মধ্যে কিভাবে রাখতে হয়, কম্পোনেন্টগুলো কিভাবে ভাগ করতে হয়, তারপর হচ্ছে পেজেসগুলো কিভাবে রাখতে হয়, এই জিনিসগুলো বুঝলাম, স্ট্রাকচার। দেন হচ্ছে আমরা ফন্ট ফ্যামিলি নিয়ে নেওয়াটা দেখলাম, কালারটাকে ভেরিয়েবলে রাখলাম, তারপর হচ্ছে আমরা ফন্ট কি বলে এটাকে আইকন নিয়ে আসলাম। সো আর কিছু আছে, আর কিছু নাই। ওকে, সো এতটুকু যেটা দেখাইলাম পুরো আমার হুবহু এইভাবে হচ্ছে কনভার্ট করে ফেলবেন রিঅ্যাক্টের মধ্যে। শুধু এটা না, আগেটা সহ করবেন, মানে ওই ফার্স্ট প্রজেক্ট যেটা আমি ক্লাস শুরু সাথে সাথে যে প্রজেক্ট আগে করছি সেটাও রিঅ্যাক্টে কনভার্ট করে রেখে দিবেন। দেন হচ্ছে এই যে টেলওয়েন্টের প্রজেক্টটা আছে এটাকেও রিঅ্যাক্টে কনভার্ট করে রেখে দিবেন, মনে থাকবে। ওকে, এই পুরো জিনিসটাকে কনভার্ট করে রেখে দিবেন। নেক্সট ক্লাসে এই প্রজেক্টটা নিয়ে আসবেন, ঠিক আছে। নেক্সট ক্লাসে হ্যাঁ, এই যে এটা রিঅ্যাক্টে কনভার্ট করে নিয়ে আসবেন, কারণ আমি আর পরের পার্টটা আপনাদের পেনড্রাইভ থেকে দেখে আগে দেখবো করছেন কি না। তারপর হচ্ছে অ্যাবাউট পেজটা আমি হচ্ছে এইখান থেকে বানাবো, বানিয়ে তারপর মাল্টি পেজ কীভাবে রাউট করতে হয় সেই জিনিসটা দেখাবো, ঠিক আছে।